আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে 43তম বিসিএস ক্র্যাশ কোর্স প্রোগ্রামে। তো আমার কথা যদি শোনা যায় একটু চ্যাট বক্সে একটু ওয়াই লেখেন যদি শোনা যায় আমার কথা। ধন্যবাদ। তো আমাদের প্রোগ্রামটা ফেসবুকেও লাইভ হচ্ছে। আমাদের আজকে যে ওরিয়েন্টেশন সেমিনার এটা ফেসবুকেও লাইভ হচ্ছে। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করে সবকিছু জানাইতে পারবেন। আমরা যদি কিছু জানতে চাই বা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে। আর এছাড়া যারা জুমে জয়েন করেছেন, জুমে কিউ অ্যান্ড এ বক্স এবং চ্যাট বক্স আছে, দুটোতেই আপনারা জিজ্ঞাসা করতে পারেন বা কোনো কিছু জানতে চাইলে জানাইতে পারেন। তো শুরুতে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, ফেসবুকে যারা আছেন ফেসবুকে এবং মানে আমাদের সেমিনারেও যারা আছেন তারা কোথায় কোন জেলা থেকে জয়েন করছেন যদি একটু বলতেন। ইমতিয়াজ নোয়াখালী, নাইন ময়মনসিংহ, শামীমা কুড়িগ্রাম, শেখ শাকিল টাঙ্গাইল, ইমরান গাইবান্ধা, রাম চট্টগ্রাম। মানে এত দ্রুত চ্যাট উঠছে আসলে সবার নাম করাও পসিবল হচ্ছে না। ফেসবুকে আছে আয়শা বগুড়া, খন্দকার ফাহিম রাজশাহী, মাসুদ কিশোরগঞ্জ। হ্যাঁ, মোটামুটি আসলে বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছে। তবে ফেসবুকে যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের অনেক ফ্রেন্ডই আছে দেখা যাচ্ছে আমাদের ফেসবুকের সাথে অ্যাড নেই। তো তারা কিন্তু আমাদের এই সেমিনার বা ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পারবে না। তো আপনারা যদি আপনাদের যার যার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেন আমাদের ভিডিওটা, আমাদের সেমিনার লাইভটা যদি একটু শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ড যারা আছে তারাও এই লাইভটা দেখতে পারবে এবং তারা খুবই উপকৃত হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যার যার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেন। তো আমাদের অ্যাটেন্ডিও বেড়ে গেছে, আমরা মনে হয় শুরু করে দিতে পারি। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আর আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ ভাই, আপনার ভোকাল এবং স্ক্রিন ঠিক আছে, দুটোই ঠিক আছে। থ্যাংক ইউ। তো আজকে যারা জয়েন করেছেন আমাদের সাথে জুমে, যে আমাদের ডিরেক্ট স্টুডেন্ট, তাদেরকে তো অবশ্যই অভিনন্দন। এর ছাড়াও আমাদের এটা লাইভ স্ট্রিম হওয়া উচিত ফেসবুকে। ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন তাদেরকেও জানাচ্ছি অনেক অভিনন্দন। নতুন একটা প্রোগ্রাম শুরু করছেন আপনারা। নতুন যাত্রা সবসময় ভালো লাগে, নতুনত্বের মধ্যে একটা আনন্দ থাকে, একটা উৎসাহ থাকে, একটা উদ্দীপনা থাকে, একটা সঞ্চারণ থাকে। তো আমরা আশা করবো এই সঞ্চারণটা আপনারা, এই যে একটা দীর্ঘদিনের যাত্রা হবে 80-85 দিনের, এই 85 দিন পর্যন্ত আপনারা উৎসাহটা ধরে রাখবেন। আজকে মূলত আমরা যে সেমিনারটা করছি সেটা হলো পরিচিতি। আমরা ইতিমধ্যে কয়েকবার হয়েছি, তারপরেও যখন একটা অনলাইন সিস্টেমের সাথে আপনারা কানেক্টেড হচ্ছেন, অনলাইন সিস্টেমটা ভালো মতো বোঝা, আগে থেকেই যেন প্রবলেম গুলো সলভ হয়ে যাওয়া, যদি আপনারা কোনো সমস্যা ফেস করে থাকেন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করা, এবং যখন কোর্সটা চালু হবে তখন যেন কোনো ইন্টারাপশন না হয়, স্মুথলি আমরা কোর্সটা চালাতে পারি। এর জন্যই কিন্তু আমরা এই ওরিয়েন্টেশন সেমিনার যেটা এটা আয়োজন করে থাকি। এবং আমরা আশা করব আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর, সেটা টেকনিক্যাল হোক, সাবজেক্ট রিলেটেড হোক, বিসিএস সম্পর্কিত হোক, যদিও কোর্সের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকবো আপনাদেরকে, তাও শুরুতেই যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই ব্যাপারে আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। যে কোনো ধরনের সমস্যা আপনারা চ্যাট বক্স, কিউ এন্ড এ, আর ফেসবুকে যারা আছেন, যারা আমাদের কোর্সে এনরোল না বাট কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, তারাও প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে অবশ্যই। তো আমি একটা ছোট করে জরিপ করব, এটা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের কোর্সে যারা ডিরেক্টলি কানেক্টেড তারা আমাকে একটু চ্যাট বক্সে লিখে দিতে পারেন, অথবা আমরা পোলও চালু করে দিতে পারি। মামুন ভাইয়া যদি বলেন যে আপনারা কি এর আগে উত্তরণের কোনো সার্ভিসের সাথে কানেক্টেড ছিলেন কিনা। উত্তরণ ইতিমধ্যে অনেকগুলো সার্ভিস আপনাদের জন্য নিয়ে এসেছে, আমরা পজিটিভ রেসপন্স অনেক বেশি পেয়েছি। তো এই জন্য আমি একটু জেনে রাখতে চাচ্ছি যে আপনারা আসলে কানেক্টেড ছিলেন কিনা। কানেক্টেড না থাকলেও আসলে সমস্যা নেই, থাকলে তো এর অর্থ যে আপনাদের সাথে আমাদের ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য সুখের একটা কথা। যারা কানেক্টেড নেই তাদেরকে আমি একটু বলবো যে অনলাইন সিস্টেমটার সাথে একটু ভালো মতো পরিচিত হওয়ার জন্য একটু আজকের সেমিনারটা একটু মনোযোগ সহকারে করবেন। কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে,
এর মধ্যে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কার সাথে কথা বলতে হবে, কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, এগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করব, যেন পরবর্তীতে ক্লাস চলাকালীন সময় মূল কোর্স যখন চলবে তখন যেন আপনাদের সমস্যাটা বেশি না হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা এটাই থাকবে। তো আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা এর পূর্বে উত্তরণের কোনো কোর্সে এনরোল ছিলেন কিনা বা কোনো কোর্স করেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। আমরা পোলটা এন্ড করে দিই। পোলটা আমাদের জন্য দরকার ছিল, আমরা সার্ভিস যেন বেটার করতে পারি। আর চ্যাট বক্সে যারা এনরোল ছিলেন অথবা ফেসবুকে যারা এনরোল ছিলেন আমাদের সাথে উত্তরণের পূর্বে, একটু যদি আমাদের এক কথায় বলতেন যে আমাদের যে অনলাইন সিস্টেমটা, যেটা ক্লাস, পরীক্ষা, এভলিউশন, সব ধরনের সিস্টেমই আমরা এখানে তৈরি করেছি, এই সিস্টেমটা আপনাদের আসলে কেমন লেগেছে, এটা কি ইউজার ফ্রেন্ডলি ছিল কিনা? যদি ইউজার ফ্রেন্ডলি থাকে তাহলে আপনি আসলে যদি রেটিং করতে চান আউট অফ 5 আপনি কত দিতে চান, অথবা যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদেরকে বলবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে যে কোনো সমস্যা তড়িৎ গতিতে সমাধান করার জন্য। তো যে কোনো ধরনের সাজেশন আপনি অবশ্যই আমাদের জানাবেন, আমাদের টিম অবশ্যই খুবই দ্রুত এটা চেষ্টা করবে সমাধান করে দেওয়ার জন্য। তো যারা যুক্ত ছিলেন তারা আমাদের যদি একটা ছোট রেটিং দিতে চান বা কমেন্ট করে জানাতে চান যে আসলে সার্ভিসটা কেমন লেগেছে, এটা বাকিদের জন্য আসলে সুবিধা হবে, কারণ সিস্টেমটা সম্পর্কে যেন কোনো ভয় না থাকে। অনেকেরই অনলাইন সিস্টেম সম্পর্কে একটা ভীতি কাজ করে, একটা ফোবিয়া কাজ করে। এই ফোবিয়াটা আমরা একটু কমাতে যাচ্ছি। এই ফোবিয়াটা কমানোর জন্য যদি কোনো ধরনের পরামর্শমূলক কথা থাকে সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানান। আর যদি ওভারঅল ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতে পারেন যে ভালো, বা রেটিং যদি করতে চান আউট অফ 5 সেটাও আপনারা জানাতে পারেন। তো আমি যেটা দেখতেছি যে ম্যাক্সিমাম ভালোই বলতেছেন। যে কোনো ধরনের সমালোচনাও কিন্তু আমরা সাধুবাদ জানাই, আপনারা চাইলে সমালোচনা করতে পারেন। আমরা একদম মন খুলে সাধুবাদ জানাবো, কারণ সমালোচনার মাধ্যমেই আমরা আমাদের উন্নতি করতে পারবো। আপনারা কাজী নজরুলের একটা কথা শুনেছেন মনে হয়, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। সো নিন্দুকও আমাদের মাঝে মাঝে অনেক সাহায্য করতে পারে। ওকে, তো সিস্টেম সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন যারা একেবারেই উত্তরণের সাথে কানেক্টেড ছিলেন না তাদের জন্য আমি বলবো যে একটু মনোযোগ সহকারে শোনার জন্য, যে ও কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে ক্লাসগুলো করতে হয়, বা কোনো কারণে যদি আপনি ক্লাস মিস করে ফেলেন কোনো ব্যস্ততার জন্য বা টেকনিক্যাল যোগাযোগের জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনি যে কোনো সময় পরবর্তীতে ক্লাসটা করে ফেলতে পারবেন। বাট আমার একটা ছোট্ট পরামর্শ থাকতে পারে আপনাদের জন্য, খুবই ছোট বিনীত অনুগ্রহ আর কি, যে সময় মতো ক্লাসটা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়ে যায় ওই দিনের মধ্যেই করে ফেলবেন, কারণ পরীক্ষাটা আসলে খুবই কম সময়, মানে মাত্র আমরা হিসাব করে দেখেছি 82 দিন বা 83 দিনের একটা কোর্স হবে। তো এর মধ্যে যদি আপনি একদিনের কোর্স বা একদিনের ক্লাস ফেলে রেখেন বা 2 দিনের ক্লাস ফেলে রেখেন, তাহলে পরবর্তীতে আপনার উপর একটা প্রেশার তৈরি হবে, যেটা লং লাস্টিং হয়ে যাবে, যে একদিন 2টা, তারপর দিন 3টা, তারপর দিন 4টা, এই সিস্টেমে যাবেন না। আপনারা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে ফেলবেন। আহ কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা যদি থাকে বা অন্য কোনো সমস্যা থাকলেও ওই দিন পরবর্তী সময়ে বা পরের দিন একদম আর্লিয়েস্ট পসিবল টাইমে মানে ক্লাসটা করে ফেলার চেষ্টা করবেন, এবং পরীক্ষার প্রস্তুতিটা প্রতিদিনই নিতে থাকবেন। আপনারা জানেন যে আমাদের অনলাইন সিস্টেম, তো প্রতিদিন পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার সাথে সাথে উত্তরগুলো আপনারা জেনে যাবেন। 2টা করে সেট থাকবে, একটা লাইভ সেট, একটা প্র্যাকটিস টেস্ট। তো প্র্যাকটিস টেস্টও কিন্তু একদম পূর্ণাঙ্গ একটা প্রশ্ন থাকবে, আমরা একটা প্রশ্ন না দিয়ে 2টা প্রশ্ন তৈরি করি, একটা প্র্যাকটিস করতে পারবেন, একটা লাইভ পরীক্ষা দিতে পারবেন। যেটা লাইভ পরীক্ষা দিবেন সেটার উপর একটা মেরিট লিস্টও তৈরি করা হবে, কত নাম্বার পাচ্ছেন আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটে জানানো থাকবে। আপনি যদি আমাদের একটা টপ লিস্ট ব্যানার আছে, একদম টপে থাকেন, সেটা আমরা পাবলিশও করি, মানুষজনও জানতে পারবে যে আপনি খুব ভালো করতেছেন, আপনার ফ্যামিলি মেম্বারকে বলতে পারবেন। সো ওভারঅল চিন্তা করলে যে সিস্টেমেটিক ওয়েতে কম্পিটিটিভ মাইন্ডটা তৈরি করার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকে, এবং এটা আমরা রাখবো। তবে আমরা কখনোই বলি না যে যদি আপনি একবার খারাপ করেন বা তারপর খারাপ করেন আপনি খারাপ হয়ে যাচ্ছেন। এই জন্য সবসময় আমরা একদম প্রথম দিকে যারা থাকে তাদেরও মেরিট পজিশনটা বলি না, জাস্ট বলি যে এরা শুরুর দিকে আছে। এই কথাটা বলি যে এরা শুরুর দিকে আছে, কারণ আমরা জানি যে যে কোনো সময় এই পজিশন গুলো চেঞ্জ হতে পারে। আজকে যে ফার্স্ট, কালকে হয়তো বা অন্য একজন ফার্স্ট হয়ে যেতে পারে, বা আজকে বাংলায় যে ফার্স্ট হয়েছে ইংরেজিতে হয়তো বা অন্য একজন ফার্স্ট হতে পারে। আর বিসিএস যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টের উপরে না, আপনারা জানেন এটা হলো 12টা আলাদা আলাদা টপিকের উপরে। আমি বাংলাকে 2টা, ইংরেজিকে 2টা এইভাবে চিন্তা করছি। আমরা এটা একদম ভেঙে ভেঙে দেখাই দিব যে কিভাবে 12টা সাবজেক্ট, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিতে হবে। এবং আমি বলবো, আমার পক্ষ থেকে বলবো যে আলাদা একটা টেকটিক আপনারা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো প্রথমেই এই যেটাকে আমরা টার্গেট করে আগাচ্ছি সেই টার্গেট নিয়ে যদি বলি, যে আপনাদের সামনে একদম সুন্দর করে লিখে রাখবেন
সবারই একটা পড়ার টেবিল অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি। সেই পড়ার টেবিলের উপরে যদি কোনো জায়গা থাকে বা সামনে যদি কোনো দেয়াল থাকে, প্লিজ যদি লেখা না থাকে এই মুহূর্তে লিখে ফেলবেন একটা কাগজে, এভাবে দাগাবেন যে 29 অক্টোবরে হলো আপনার যে মিশনটা শুরু হয়েছে সেই মিশনের ফাইনাল ডে। 29 অক্টোবরের পরে এই মিশন অকার্যকর হয়ে যাবে। প্রিলির জন্য যদি বলি, বিসিএস এটা অনেক দীর্ঘ যাত্রা। তো বিসিএস এর যে 3টা ধাপ, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা, এই 3টা ধাপের মধ্যে কিন্তু প্রিলিকে চিন্তা করা হয়ে থাকে সবচেয়ে ডেঞ্জারাস বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা ধাপ। কারণ মাঝে মাঝে এখানে হোঁচট খেতে হয়। কিছুদিন আগে, মানে গত পরশুদিন মনে হয়, আমি এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। খুবই ভদ্র একটা ছেলে, খুবই ভালো ছেলে। ছেলেটা পড়াশোনা কোথা থেকে করছে এটা না বলে একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং বিসিএস এর 41st এর প্রিপারেশন নিচ্ছিল। তার যে প্রিপারেশন, তার আগে আমার সাথে কথাবার্তা হয়েছিল, তার সিস্টেম গুলো বলেছিল, কোন বইগুলো পড়ছে, কিভাবে পরীক্ষা দিচ্ছে, আমাকে মোটামুটি বলেছিল। তো আমিও বলেছিলাম যে একটু অনুশীলনীর উপরে জোর দেওয়ার জন্য, যে মূল পরীক্ষাটা যখন দিবেন তখন দেখা যায় আপনি কতটুকু পড়ে এসেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি কত বেশি দাগিয়ে এসেছেন, আপনি কত ভালো দাগাতে পারেন। 4টা অপশনের মধ্যে আপনি কত তাড়াতাড়ি গেস করতে পারেন যে কোন 2টা অপশন হবে না বা কোন 3টা অপশন হবে না। এই গেস আউট ওয়ার্ক গুলো খুব ভালো কাজ করে। তো ছেলেটা প্রচুর পরিশ্রম করেছিল এবং আনফরচুনেটলি, খুবই আনফরচুনেট বলতে হয়, ভদ্র একটা ছেলে, ভালো পড়াশোনা করেছিল কিন্তু প্রিলিতে সিলেক্ট হয়নি। তা আমি যখন তাকে বললাম যে তুমি নিজে কি মনে করো যে কেন আসলে রেজাল্টটা হয়নি, সে একটা কথাই বলেছিল যে ভাই আমি পড়েছি অনেক, এতে কেউ কিছু, মানে কেউ আমাকে ডাউট করতে পারবে না যে আমি কম পড়েছি, আমি প্রচুর পড়েছি, কিন্তু একটা ভুল করেছি, সেটা হলো আমি পরীক্ষা খুব একটা দেই নাই। আমি বললাম যে কয়টা মডেল টেস্ট সলভ করছো বা নিজে নিজে প্র্যাকটিস করছো? সে বলছে যে ভাই আমি 7টা বা 8টা মডেল টেস্ট সলভ করছি। তো আমি তাকে বললাম যে এর আগে যে তোমার সাথে আমার কথা হয়েছিল আমি কি বলছিলাম যে কয়টা মডেল টেস্ট সলভ করা উচিত? সে বলছিল ভাই আপনি বলছিলেন যে 80 থেকে 90টা সলভ করা উচিত। তো 80 থেকে 90টা, এটা আমি অবশ্যই একটু বাড়তি ভাবেই বলি। 80 থেকে 90টা না সলভ না করলে যে আপনার চান্স হবে এটা একেবারেই ভুল। আপনি কোনো কিছু সলভ ছাড়াও পরীক্ষা দিয়ে টিকে যেতে পারেন, হয়তো বিনা প্রিপারেশনও টিকে যেতে পারেন। দেখেন বিসিএস যে পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষাটা একটু আপনি যদি চোখ বন্ধ করে অ্যানালাইসিস করেন কোন বিষয়গুলোর উপরে হচ্ছে, তাহলে আপনার সামনে যে সাবজেক্ট গুলো বারবার চোখে আসবে সেগুলো হলো যে বাংলা, ভাষা এবং সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা। আমি একদম পয়েন্ট আউট করে দেই যে আমাদের ছোটকাল থেকে যে আমরা পড়াশোনা করেছি, ওই পড়াশোনায় যদি আপনি রেগুলার থাকেন বা আপনার যদি একটু চর্চা থাকে, অনেকে আসলে স্টুডেন্ট পড়ায়, এই চর্চাটা যদি থাকে, বা আপনার ছোট ভাইকেও যদি পড়ান, তাহলে কয়েকটা সাবজেক্টে আপনার কিছুটা দক্ষতা থাকা উচিত। মানে সায়েন্সের হন আর কমার্সের হন, বিসিএস এ যে গাণিতিক যুক্তিগুলো আসে, গণিতগুলো আসে, বা যে মানসিক দক্ষতাগুলো আসে, এগুলোর জন্য অতিমারি কোনো প্রিপারেশন দরকার হয় না। আপনি এভারেজ প্রিপারেশনও যদি পরীক্ষা দেন বা বিনা প্রিপারেশনও পরীক্ষা দেন, এই 15 এবং 15-র মধ্যে আপনি 22-23 পেয়ে যাবেন, এতে কোনো ডাউট কিন্তু নাই। 22-23 আপনি এমনি পাবেন। আর কেউ যদি 1-2 দিন বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে যায় যে কোন প্যাটার্নে আসতেছে, আর ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স হয় বা প্র্যাকটিসটা থাকে, সে মোটামুটি এখানে 27 বা 28ও পেয়ে যেতে পারে। এটা খুবই ভালো নাম্বার, এক্সট্রাঅর্ডিনারি নাম্বার। তাহলে এখানে চলে আসলো 27 বা 28। এবার দেখেন আমরা ছোটকাল থেকে দেখে এসেছি কিছু কিছু স্টুডেন্ট একটু ডিফারেন্ট, মানে তারা একটু পড়ুয়া টাইপের হয়, এবং পড়ুয়াটা সে হয়তো বা অনেক গল্প পড়ে, অনেক সাহিত্য পড়ে, অনেক উপন্যাস পড়ে, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন ভাবে তৈরি হয়েছে যে তাকে এইসব পড়ার জন্য অনুগ্রহ করা হয় বা উৎসাহ দেওয়া হয়, এবং সে প্রায় সময় পড়াশোনা করতে করতে বাংলাদেশের যে সাহিত্য জগৎ এই সম্পর্কে একটা সুন্দর আইডিয়া তৈরি করতে পেরেছে। আপনি যদি বাংলাদেশের সাহিত্য জগতের 15-20 জন সম্পর্কে খুব ভালো পড়েন আর বাকিদের সম্পর্ক যদি একেবারে নাও পড়েন, আপনি কিন্তু গেস করতে পারবেন কোন ধরনের লেখা কি লেখে। রবি ঠাকুর কোন স্টাইলে লেখেন, কাজী নজরুল ইসলামের ধার কেমন, বা শরৎচন্দ্রের ছোট গল্পের মূল সাহিত্যগুলো কেমন তৈরি হয়, বা বেগম রোকেয়ার ধারণা কিরকম ছিল, সাখাওয়াতের ধারণা কিরকম ছিল, আপনি গেস করতে পারবেন আপনি যদি একটু রেগুলার এক্সারসাইজ করেন আর কি, সাহিত্য ছোটকাল থেকে পড়ে আসে। তাহলে এখান থেকে আমি বলি এই 35 থেকে ভাষা সাহিত্য দুইটা মিলেই অনেকেই আছে যারা বিনা প্রিপারেশনে 28 থেকে 20 পেয়ে যেতে পারে। কারণ এটা তার একটা অভ্যাস ছিল, মানে সে ছোটকাল থেকে বড় হয়েছে এই সাহিত্যগুলো পড়ে। আর ভাষাটা আমরা 9-10-এ যেটা পড়ি সেটা কিন্তু মোর দেন এনাফ। আপনারা যখন এই বিসিএস এর পড়াশোনাটা করবেন, বিভিন্ন ক্লাস হবে বা কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে আমি বাংলা গ্রামারটা কোথা থেকে পড়বো,
ভাষাটা কোথা থেকে পড়বো, সবাই কিন্তু বলবে যে সবচেয়ে ভালো বই হলো 9-10 এর যে ব্যাকরণ বইটা ছিল, খুবই চমৎকার একটা বই এবং সবাই এটা পড়েছে। তো ওই বইটা যদি আপনি ওই সময়ে ভালো মতো পড়ে থাকেন আপনার অনেকটুকুই মনে থাকবে। আর বাংলা ভাষা, তো বাংলা ভাষাটা আমরা সহজে আত্মস্থ করতে পারি, নিজের মাতৃভাষা বলে আত্মস্থ করাটা আমাদের জন্য একটু সহজ। তাহলে এখান থেকেও 18-20 পেয়ে গেল। এবার আসেন, আমি কিন্তু এখন যাদের কথা বলছি তারা বিনা প্রিপারেশনে। ইংরেজি ভাষা এবং সাহিত্য, ইংরেজি সাহিত্য ছোটকাল থেকে পড়ে এরকম আপনি হাজারে 1-2 জনও পাবেন না, আমি হাজারও না, এটা 10,000-এ হয়তো বা 5-6 জন পাবেন না এত। আমাদের দেশে ইংরেজি সাহিত্যটা তুলনামূলক অনেক কম প্র্যাকটিস করা হয়, কারণ আমাদের যে কারিকুলাম সে কারিকুলাম আসলে সাহিত্যের অংশ একেবারেই নেই। অ্যাটলিস্ট আমরা যখন পড়াশোনা করেছি তখন কোনোভাবেই ছিল না, এখন কিছুটা হয়তো বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তো সাহিত্যকে আমি বাদ দিলাম, বাট গ্রামার যেটা, ইংরেজি ভাষা যেটা, এই ভাষাতে কিন্তু 20 নম্বরের প্রশ্ন হয় এবং এই 20-এর মধ্যে 13 থেকে 14 পাওয়াটা একেবারে অসম্ভব কিছু না, মোটামুটি ভালোই পাওয়া যায় যদি প্র্যাকটিস থাকে। এভাবে যদি চিন্তা করেন আপনি ওভারঅল মোটামুটি 50% নাম্বার অনেক স্টুডেন্ট বিনা প্রিপারেশনে পেয়ে যায়, 50% কিন্তু 100। আর আপনি 41st বিসিএস এর কথা যদি বলেন, এই 100 কিন্তু আমাদের কাটমার্কের কাছাকাছি, 100-এর একটু কম থাকার কথা আর কি। যাই হোক, সো যেটা বলতেছিলাম যে আপনি বিনা প্রিপারেশনেও এমন অনেক স্টুডেন্ট আছে, এমন অনেক প্রতিযোগী আছে যারা প্রিলি পাস করে ফেলতে পারবে বিনা প্রিপারেশনে, বাট তার সংখ্যাটা কিন্তু খুবই হাতে নগণ্য। আপনার যদি 21,000 সিলেক্টেড হয়ে থাকে, এই 21,000-এর মধ্যে সর্বোচ্চ 1 থেকে 2,000, এটাও বেশি হতে পারে, বাট তাও ধরে রাখি যে 1 থেকে 2,000 স্টুডেন্ট হয়তো বা আছে যারা বিনা প্রিপারেশনে প্রিলি পাস করে ফেলেছে। এখন এটা আসলে আমি আমি আসলে মিথ্যতা বলছি যে বিনা প্রিপারেশনে, তার আসলে প্রিপারেশনটা ছিল, বাট সে যেই স্টাইলে পড়াশোনাটা করেছে সেটা আসলে বিসিএস এর জন্য পড়েনি, সে স্বাভাবিকভাবে ওই পড়াশোনাগুলো করতো এবং সে ছোটকাল থেকে এটার জন্য বিল্ড আপ, তাই না? আপনি মনে করেন একটা কোনো একদিন গিয়ে একটা কেমিস্ট্রির পরীক্ষা নিচ্ছেন, কেমিস্ট্রি অলিম্পিয়াড মনে করেন করছেন, তো কেমিস্ট্রি অলিম্পিয়াডে যে ছেলেটা ফার্স্ট হলো, দেখা গেল যে ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড হলো কেমিস্ট্রির উপরে, সে অনার্স মাস্টার্স করে আসছে। তো ওকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার অনুভূতি কেমন, সে যদি আপনাকে বলে যে ভাই আমি তো এই পরীক্ষার আগে একদিনও পড়ি নাই, আমি এমনিতেই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছি, তো এটা আসলে একটা ভাড়ামি হয়ে যাবে, এটা আসলে সত্য ঘটনা না। কারণ তার ব্যাকগ্রাউন্ড যদি কেমিস্ট্রির উপর হয়, সে হয়তো বা তার কারিকুলাম যে লাইফটা ছিল খুব ভালো পড়াশোনা করেছে, তো ওই ভালো পড়াশোনার মধ্যেই তো কেমিস্ট্রি তার মধ্যে চলে এসেছে, আত্মস্থ হয়ে গেছে। পরীক্ষার আগেই যে প্রিপারেশন নিতে হবে এমন কিন্তু না। তো এই 1-2 হাজার কিন্তু সেরকম, তারা এমনিতেই এগুলো জিনিসগুলো জানে এবং তার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার দরকার হচ্ছে না। কিন্তু সবাই তো এরকম না, আমাদের যাদের এই আগ্রহ এই বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার, সবাই কিন্তু একই স্ট্যান্ডার্ড না, এক একজন এক এক ভাবে সময় কাটিয়েছে। কেউ হয়তো বা খেলাধুলার প্রতি বেশি ফ্যাসিনেটেড ছিল, কেউ হয়তো বা সাবজেক্ট রিলেটেড পড়াশোনা বেশি করেছে, কেউ হয়তো বা আউট নলেজের প্রতি বেশি এক্সাইটেড ছিল। সো এক একজন এক এক রকম। কিছু ক্যাটাগরি হয়তো বা এই বিসিএস এর সাথে মিলে যায়, তারা বিনা প্রিপারেশনে টিকে যাচ্ছে, কিন্তু বাকি যে 19,000 বা 20,000 তাদের কিন্তু প্রিপারেশন নিয়েই টিকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই প্রিপারেশনটা কতটুকু নিতে হবে সেটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। মানে এই মুহূর্তে আমি স্টুডেন্ট বলতেছি আর কি। তো আপনি ধরেন যে বিসিএস এর যে স্ট্যান্ডার্ড, যে কোনো স্টুডেন্ট যদি 120-এর মধ্যে, সরি 200-এর মধ্যে 120 পায়, আমরা ধরে নিব যে ওই স্টুডেন্ট বিসিএস এর প্রিলি উতরে যাবে। তো 120-কে আমরা স্ট্যান্ডার্ড ধরে রাখতেছি, 120 পার করতে পারলে সে টিকে যাবে। এখন আপনি প্রথমে যেটা করবেন, যদি আপনি নতুন পরীক্ষার্থী হয়ে থাকেন বা পুরানো পরীক্ষার্থী হয়ে থাকলেও এই কাজটা করতে পারেন, আপনার নিজের অবস্থান পরিবর্তন মানে নিশ্চিত করুন, আপনি আসলে কোন অবস্থানে আছেন সেটা নিশ্চিত করতে হবে। তো সেটা নিশ্চিত করা যায় কিভাবে? অবস্থান নিশ্চিত করার জন্য আপনি 3টা কাজ করতে পারেন। একটা হলো বিগত বছরের প্রশ্নগুলোতে পরীক্ষা দেওয়া, বিগত বছরের প্রশ্নে পরীক্ষা দেওয়া। এখন যারা বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই প্রথম ধাপটা কিছুটা ইনএফেক্টিভ, কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে কিভাবে কিভাবে মানে কোন কোন প্রশ্নগুলো আসে, পরীক্ষা দেওয়া। বাট যারা একেবারেই নতুন তাদের জন্য কিন্তু এই ধাপটা কাজ করবে। তো মনে করেন আপনি পরীক্ষা দিলেন, 200 নম্বরের পরীক্ষা, আপনি হয়তোবা এখানে পেয়ে গেলেন 90, সাপোজ এটা আমি ধরে নিচ্ছি, 1 নম্বর ধাপে আপনি পেয়ে গেলেন 90। তাহলে আপনি দেখেন আপনাকে কোন টার্গেটটা সেট করতে হবে, সেটা হলো 120, আর আপনি ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন 90। তাহলে আপনার যে প্রিপারেশনটা লেভেলটা রাখতে হবে সেটা হলো +30, মানে আপনার বর্তমান অবস্থা থেকে 30 ধাপ উপরে যেতে হবে। ইটস নট ফর এভরিওয়ান, সবার জন্য একই রকম না। কেউ কেউ হয়তো বা এই একই পরীক্ষায়, আমি একটা পরীক্ষা না, এখানে মিনিমাম 5 থেকে 6টা পরীক্ষা দিয়ে অ্যাভারেজ করবেন। কেউ হয়তো বা একই পরীক্ষায় পেলো অ্যাভারেজে 80, মানে সে 200 নম্বরের মধ্যে 80
80-র মতো কারেক্ট নাম্বার পাচ্ছে, তাহলে তার জন্য কিন্তু প্রিপারেশন একটু ডিফারেন্ট হবে। তার জন্য যে জাম্পটা করতে হবে সেটা হলো +40, তাই না? তো বুঝতেই পারতেছেন কিছু স্টুডেন্ট অবশ্যই আছে যারা কি করতে পারে, যারা হয়তো এই এভারেজ পরীক্ষা দিয়ে হয়তো বা 110-এর কাছাকাছি আছে। তো তার জন্য এই প্রিপারেশনের লেভেলটা কিন্তু আপনার মতো নাও হতে পারে। সো সবার প্রিপারেশন সমান হবে না, আপনাকে জাজ করে নিতে হবে, নিজেকে জাজ করতে হবে যে আমি কোন লেভেলে আছি এবং আমাকে টার্গেটটা কি করতে হবে। টার্গেট তো বলে দিলাম, যে কোনো বিসিএস পরীক্ষায় 120 পাওয়া মানে অবশ্যই এটা প্রিলি উতরে যাওয়ার মতো এনাফ নাম্বার। এটা যদি সহজ প্রশ্ন হয়, কঠিন প্রশ্নে কিন্তু নাম্বারটা অনেক অনেক নিচে থাকে, 100, 105 এর মতো এনাফ। তো আপনি এই সিলিংটা ঠিক করেন, তারপর নিজেকে যাচাই করে সিট করেন যে আপনি আসলে কোন রেঞ্জে আছেন। এবং সেই রেঞ্জের জন্য আমি 3টে অবস্থানের কথা বলেছিলাম, বলেছি। একটা হলো বিগত বছরের প্রশ্ন সলভ করা, 2 হলো র্যান্ডম মডেল টেস্ট দেওয়া, র্যান্ডম মডেল টেস্ট। এখন র্যান্ডম বলার কারণ হলো সবগুলো সবগুলো মডেল টেস্টের বই বা বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো নেওয়া হয় একই ধরনের প্রশ্ন করে না। কোনো 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 মডেল টেস্টে দেখবেন যে কিছুটা অবান্তর প্রশ্ন করছে। আপনি হয়তো বা বুঝবেন না, যারা অনেকদিন ধরে বিসিএস এর সাথে কানেক্টেড তারা এটা খুব সহজে কানেক্ট করতে পারে যে এই ধরনের প্রশ্ন তো বিসিএস আসে না। তো র্যান্ডম মডেল টেস্ট আপনি বেশ কয়েকটা দেবেন বিভিন্ন জায়গা থেকে, 7-8টা পরীক্ষা দিয়ে দেখবেন আপনি আসলে কত পাচ্ছেন। ওই নাম্বারটাকে আপনি এখানে সিলিং আকারে দেখাবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনাকে কত ধাপ উপরে উঠতে হবে। এই হলো 2টা। আরেকটা করতে পারেন, বিভিন্ন প্রকাশনীর বই আছে, বা আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের থেকেও যে বইগুলো পাবেন এগুলো আমরা খুবই কষ্ট করে তৈরি করেছি, প্রচুর পরিশ্রম এর পিছনে আছে। তারপরেও কিছু ভুল থাকতে পারে, সেটাও আমরা শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আমাদেরকে জানিয়ে দিবেন কোনো ভুল পেলে। বাট এখনো যে বইটা আছে সেটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা বই। তো এই বইগুলোতে সাবজেক্ট ওয়াইজ কিছু টেস্ট আছে, সাবজেক্ট ওয়াইজ টেস্ট। আপনি ওই সাবজেক্ট টেস্ট পরীক্ষাগুলো দিতে পারেন, দিয়ে চেক করতে পারেন আপনি আসলে কত নাম্বার পাচ্ছেন। ওইভাবেও কিন্তু একটা সিলিং সেট করতে পারেন। তো এই 3টার যে কোনো একটা স্টেপ ফলো করে আপনি একটা সিলিং সেট করবেন, তারপর ডিফাইন করবেন আপনাকে কত নাম্বার এক্সট্রা পেতে হবে। এই নাম্বারটা পাওয়ার জন্য আপনাকে যে পরিশ্রমটা করতে হবে সেটা হলো আগামী 83 দিনের রুটিন আপনার হবে। ওকে, তো আমি একটু রুটিন নিয়ে কথা বলবো যে আগামী দিনগুলোতে আজকে থেকেও যদি বলি, আজকে থেকেও যদি আপনি পড়াশোনা শুরু করেন, আপনার সিলিং হলো 83 ডেজ, 83 দিন আপনার হাতে আছে। এই 83 দিনের মধ্যে প্রথমে আপনি, যেহেতু সময় কম, 10 দিন বিয়োগ করে দিবেন। 10 দিন বিয়োগ করে আপনার হলো 73 ডেজ, 73 দিন। তো আমি সবসময় সাজেস্ট করি, আমার ছোট ভাই বা ছোট বোন যেই আমাকে জিজ্ঞেস করুক না কেন, আমি সবসময় বলি যে ডেইলি রুটিনকে না বলুন, আপনি কখনো ডেইলি রুটিন তৈরি করবেন না। ডেইলি রুটিনটা একটু ডেঞ্জারাস। আপনি যেটা করবেন উইকলি রুটিন তৈরি করবেন। উইকলি রুটিন, উইকলি রুটিনটা কিরকম, আপনি 7 দিয়ে ভাগ করে দিলে এখানে প্রায় 10 উইকস বা 10 বা 10+1 উইকস এর মতো আপনি পাবেন। আপনি প্রতি সপ্তাহের জন্য একটা রুটিন সেট করুন। এখন আজকে বসে রুটিনটা সেট করবেন না, তাহলে রুটিনটা মিলবে না। এই রুটিনটা সেট করার আগে আবার কি বললাম, আপনাকে যাচাই করতে হবে আপনি কি রকম নাম্বার পাচ্ছেন। এই নাম্বারের পরে আপনাকে রুটিনটা যাচাই সেট করতে হবে। এবং এই উইকস এর মধ্যে যে সাবজেক্ট গুলো থাকবে, কোন সাবজেক্টে কত সময় দিবেন সেটাও কিন্তু ডিফাইন করতে হবে, কি হবে এই কত নাম্বার পাচ্ছেন তার উপর। তো এই জন্য আমরা একটা মানে এক্সট্রা কাজ আপনাদেরকে করতে বলবো। এটা একটু পেইনস মেকিং কাজ, একটু কষ্টসাধ্য কাজ, কিন্তু যদি করেন আপনি ফলাফলটা পাবেন। এই জিনিসটা মাথায় রাখেন, যে কাজগুলো করতে কষ্ট এগুলোর এন্ড রেজাল্ট কিভাবে যেন ভালো হয়ে যায়। আমি যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম আর কি, জর্ডাল স্যার ছিলেন আমাদের নটরডেম কলেজে। স্যার একটা কথা বলতেন আমাদের ক্লাসে, বলতেন আর কি, এটা আমার খুব মানে মনে খুব লেগেছিল এবং এখনো পর্যন্ত এটা আমার মনে থাকে। কথাটা ছিল এরকম যে, এই ছেলেরা তোরা তো সকালবেলা ঘুম থেকে উঠিস না। স্যার জি স্যার, ঘুম থেকে তো সকালে ঘুম ভাঙে না। বলে একটা কথা মনে রাখবি যে সকালবেলা ঘুম থেকে উঠাটা কিন্তু কষ্টকর, এবং তোর মন বলবে যে এই কষ্টটা করার দরকার কি। তখন তুই মনকে বুঝাবি যে এই কষ্টটা করলে আমি হয়তো বা কেসটা পাবো। তো যে কাজটা মন করতে চায় না, যেটা কষ্টসাধ্য বলে পিছিয়ে রাখে, ওই কাজটা করলেই ফলাফলটা ভালো হয়। সকালে ঘুম থেকে মানে তাড়াতাড়ি উঠা, একটু এক্সারসাইজ করা, ওই টাইমে পড়াশোনা করাটা যে ভালো, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং সকালে ওঠার একটা অন্যতম বেনিফিট হলো তখন আপনার মাইন্ড ফ্রেশ থাকে। ফেসবুক ওই সময় কেউ চালায় না, ইউটিউব ওই সময় চালানোর ইচ্ছা থাকে না, মানুষজন ডিস্টার্ব করার কেউ থাকে না, একটা সাউন্ড মাইন্ডে আপনি পড়াশোনা করতে পারবেন। হিউজ বেনিফিশিয়াল ফর ইউর হেলথ এন্ড ইউর স্টাডি। তো আপনি এরকম একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন। আর অনেকেরই জেনরি হয়ে গেছে যারা রাতে পড়াশোনা করেন। আমি এটার পজিটিভ নেগেটিভ কিছুই বলবো না, আপনি চাইলে রাতে পড়াশোনা করতে পারেন, বাট যদি আপনার পক্ষে সম্ভব হয় টাইমটা সুইচ করে সকালে নিয়ে যান।
আপনি যে কোনো পরীক্ষায় মানে যে কোনো পরীক্ষা করে দেখতে পারেন, সকালের পড়াটা ফার ফার বেটার দেন রাতের জন্য। কারণ সারাদিনের পরিশ্রমের পরে রাতে আমরা কিছুটা টায়ার্ড থাকি, আর সোশ্যাল মিডিয়া গুলো রাতে একটু জমজমাট হয়ে যায়। সেই ক্ষেত্রে রাতে পড়াটা একটু রিস্কি। যদি আপনি স্যাক্রিফাইসটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি কম সময়ে অধিক প্রিপারেশন নিতে পারবেন। এটা একটা স্টাডি। তো আমি দেখি আপনাদের মধ্যে আসলে যারা আছেন আর কি, আমাদের সাথে জুমে কানেক্টেড আছেন বা ফেসবুকে কানেক্টেড আছেন, একটু জানান দেখি আপনি আপনি আসলে কিরকম পড়াশোনা, কোন পড়াশোনাটা আপনি করে অভ্যস্ত বা কোনটা করতে চান আপনি, নাইট স্টাডি নাকি মর্নিং স্টাডি, কোনটা আপনার জন্য সহায়ক বা কোনটা করতে আপনি অভ্যস্ত, একটু আমাকে কমেন্ট করে জানায় রাখেন তো আমি একটু দেখি বর্তমান বর্তমানে আসলে বেশি কিভাবে সকাল আর রাত। একজন লিখছেন দুপুরে, দুপুরে তো ভাই পড়বেন, দুপুরটা বলতেছি না, দুপুরের সিস্টেম আলাদা। কমেন্ট করে জানাতে পারেন, চ্যাট বক্সে জানাতে পারেন, কিউএন যেখানে খুশি সেখানে জানান যে আপনি কোনটাতে পড়লে আপনার মনে হয় সাকসেস রেট বেশি আপনার জন্য। ওকে, আমি যে কমেন্ট গুলো দেখছি সেগুলো তো আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট ট্রাস্ট মি, মোর দেন 80%, মোর দেন 80% বলতেছেন যে সকালেরটা ভালো কিন্তু সকালে উঠতে পারি না। এটা তো একটা সমস্যা, সকালে উঠতে পারাটা এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট সবাই নাই মোর দেন 80% বলতেছেন সকালেরটা বেশি স্যাটিসফ্যাক্টরি বা বেটার আউটপুট একটু বেশি আসে। তার মানে সকালে উঠতে পারেন না, এটা একটা সমস্যা। এটা মাইন্ডসেট, আপনি চাইলেই শেষ করতে পারেন। আপনি হুট করে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি এভারেজ 2টা 3টা বাজে ঘুমাতে যান, আজকেও 2টা 3টা বাজেই ঘুমাতে যাবেন, কালকে অ্যালার্ম দিয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠে যাবেন। উঠার পর প্রচুর বিরক্তি লাগবে, মাথা টাথা ব্যথা করতে পারে, আমাকে গালিও দিতে পারেন কয়েকবার যে এর কথা শুনে সকালে উঠলাম, বাট ঘুমাবেন না, কষ্ট করে ঘুমাবেন না। কিছুক্ষণ পর এগুলো চলে যাবে, হাঁটাহাঁটি করতে পারেন একটু। আর পরবর্তীতে মানে রাতে দেখবেন একটু টায়ার্ড হয়ে গেছেন। তো টায়ার্ড হওয়ার পরেও যদি আপনার মনে হয় যে না আমি এখন ঘুম আসতেছে না, ওই দিনও একটু দেরি করে ঘুমান, সেই 2টা 3টা বাজেই ঘুমান। তার পরের দিন সকালবেলা ওটা আরো মেজাজ খারাপ হবে। বাট দ্বিতীয় দিন পার করার পরে আপনার ডেফিনেটলি রাতের 11টা বাজে ঘুম চলে আসবে। এটা ফিজিক্যাল মানে বায়োফিজিক্যাল স্টাডি এগুলো কাজ করে। যদি আপনাদের সকালে ওঠার ইচ্ছা থাকে, ট্রাস্ট মি এটা কাজ করবে। এটা আমার সময় অসংখ্যবার কাজ করে। আমি এক সময় সকালে ওঠার একটা পোকা ছিল, আমি সবসময় সকালে ঘুম থেকে উঠতাম, ইদানিং যদিও একটু অলস হয়ে গেছি। বাট যখনই আমার মনে হয় যে আই নিড টু রিস্টার্ট মাই সেলফ, তখন আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠার। এটা অলওয়েজ রিফ্রেশিং। তো যারা যারা এই স্টাডি লাইফে আছেন এবং টার্গেট করে আছেন এই পরীক্ষাটাকে, আমি বলবো যে এই এই প্র্যাকটিসটা করতে পারেন, সকালে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ। যাই হোক, যে কথাটা বলতেছিলাম ওই রুটিনের জন্য, তো সাবজেক্ট ওয়াইজ একটা রুটিন করবেন। আপনি বাংলা সাবজেক্ট নিবেন, ইংলিশ নিবেন, দেন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এ হলো মোটামুটি 4টা জেনারি হয়ে গেল। ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি, সায়েন্স, আইসিটি কে আলাদা রাখি, এই হলো মোটামুটি। জিওগ্রাফি একটা সাবজেক্ট আছে যেখানে নাম্বার হলো 10, বাট আমি আলাদাভাবে কখনো বলি না, কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভালো মতো যদি পড়েন, জিওগ্রাফিতে আপনি 6 থেকে 7 পেয়ে যাবেন। সো খুব আলাদাভাবে পড়ার দরকার হয় না, একবার চোখ বুলালেই হয়। জিওগ্রাফিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ভেতরেই চিন্তা করবেন। আরেকটা সাবজেক্ট আছে গুড গভর্নেন্স, এটাকে ভুলেই যাবেন যে এটা বিসিএস এর কোনো পরীক্ষা। জাস্ট মেইন পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাবেন, 1-2টা যদি পারেন লাকি, ফরচুনেট, ওটা দাগায় আসবেন, নাইলে এটা নিয়ে চিন্তাই করবেন না। কারণ ওই সুশাসনের মধ্যে বহুত ঝামেলা হয়, অনেকেই ভাবে যে আমি 4টা দাগাইছি 4টাই সঠিক, আর হয়তোবা বিভিন্ন গাইডেও দেখতেছেন যে এগুলো সঠিক উত্তর, বাট পিএসসি হয়তো এগুলোকে ভুল ধরে ফেলছে, এবং আপনি যে 4 নাম্বারের পরিবর্তে 6 নাম্বার কাটা যাচ্ছে এটা আপনি হিসাব করতে পারবেন না। পরে কাটমার্ক নিয়ে চিল্লাচিল্লি হবে যে আমি তো 102 পেয়ে টিকলাম না, অন্যজন 98 পেয়ে টিকে গেল। অন্যজন হয়তো বা 98-এর মধ্যে সুশাসনকে ধরে নাই, আর আপনি 102-এর মধ্যে সুশাসনকে ধরে রাখছেন, এই হলো পার্থক্য। তো সুশাসনকে কখনোই কাউন্টে রাখবেন না, ইটস ভেরি ডেঞ্জারাস, এটাতে কোনো কিছু শিওর না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে আপনার একটা টার্গেট থাকবে। টার্গেট গুলো কিরকম? আপনাকে পেতে হবে 120 আউট অফ 200, এই হলো আপনার প্রাপ্ত নাম্বার। এভারেজ পরীক্ষায় যেটা পেতে হবে। কোশ্চেন কঠিন হলে তো ডেফিনেটলি আর একটু কম পেতে হয়, 110 বা 105 পেলেও হয়ে যায়, বাট 120 ধরে নেই। তো 120টা ইটস অলমোস্ট ইকুয়াল টু 100-এর চেয়ে একটু বেশি, মানে 100 ধরতেছি কেন, 50% হিসাব করার জন্য। আমি একটু হিসাবটা বুঝাবো, দ্যাটস ওয়াই 50%। এবার আসেন এই 50% হিসেবে বাংলাতে আপনাকে পেতে হবে কত, 17 বা 18, 17 থেকে 18 পেতে হবে। ইংলিশও 17 থেকে 18 পেতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এ পেতে হবে 15, আন্তর্জাতিকে পেতে হবে 10, আইসিটি তে পেতে হবে 7 থেকে 8 বা 8 ধরলাম,
সায়েন্সে 8, এই দুইটাতে 30-এ আপনাকে পেতে হবে 15। তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 100। কঠিন প্রশ্ন যদি হয় এটাই এনাফ, এর বাইরে এর বেশি আপনার পাওয়ার দরকার নেই, আপনি সিলেক্ট হয়ে যাবেন। আর যে জিওগ্রাফির কথা বললাম সেগুলো এখানে একটু বেড়ে যাবে। এবার এক্সট্রা স্টাডি বলি, আপনার টার্গেট থাকবে বাংলায় এনিহাউ 20 to 21 পাওয়া, এটা হলো আপনার টার্গেট। আর আপনি এখন কত পাচ্ছেন সেটা বাম পাশে লিখবেন, ঠিক আছে? তাহলে আপনি মনে করেন এখন পাচ্ছেন হলো 14, তাহলে আপনাকে এভারেজ করতে হবে 17-18। যখন যেদিন থেকে আপনি এভারেজে 17-18 করে পাবেন, ইউ আর ওকে। আপনার কাজ হলো 1-2 নাম্বার বাড়ানো, যেন প্রিলি আপনি কোনোভাবে না আটকান, এই হলো টেন্ডেন্সি, ঠিক আছে? ইংলিশেও 17-18 হলো স্ট্যান্ডার্ড নাম্বার, আপনি কত পাচ্ছেন সেটা বাম পাশে লিখবেন, সেটা 12-13 হতে পারে, 11 হতে পারে, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। আর চেষ্টা করবেন 20 পাওয়ার জন্য। ইংলিশে 20 খুবই ভালো নাম্বার, পাওয়াটা কষ্টকর, বাট চেষ্টা করবেন 20-র আশেপাশে যাওয়ার জন্য। বাট 17-18 ট্রাস্ট মি খুবই ভালো নাম্বার। বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখানে একটা ছক্কা মারতে হবে। ছক্কা মানে হলো এখানে 15 বেলে চলবে না, এখানে অবশ্যই 18-র উপরে তুলতে হবে, কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্সে 18 তোলাটা তেমন কঠিন না। কিছু কমন জেনরি আছে, ক্লাসগুলো যখন চলবে আপনাদের একদম সেক্টর ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে কোন সেক্টরে পড়লে আপনার নিশ্চিত নাম্বার আসবে। হয়তো একটু ওই সেক্টর গুলো একটু বেশি পড়তে হবে, বারবার পড়তে হবে, বাট নাম্বার কিন্তু নিশ্চিত ভাবে আসবে, ঠিক আছে? তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্সে অবশ্যই 18+, এখানে 15 দিয়ে হবে না। ইন্টারন্যাশনাল যদি 10 পান, একদম আলহামদুলিল্লাহ বলবেন যে 10ই এনাফ ভাই, এর বেশি এখানে পাওয়ার দরকারই নেই। আপনি যদি প্রথমবারের মতো বিসিএস পিলি দিয়ে থাকেন, 10 নাম্বার আপনার জন্য একটা স্বর্গ। কোনোভাবে যদি 7-8ও পান, এখানে এতেও খুশি থাকবেন, এখানে নাম্বার বেশি তোলা যায় না। ইন্টারন্যাশনাল খুব ভালো মতো বোঝার জন্য একটা প্রপার রিটেন প্রিপারেশন আপনার দরকার। যেদিন একটা প্রপার ফুল রিটেন প্রিপারেশন আপনি নিয়ে নিবেন, আপনি ইন্টারন্যাশনালে এমনিতেই 10-এর উপরে পাবেন। তার আগ পর্যন্ত এখানে ভয় পাওয়ার দরকার নাই, 7-8কে স্ট্যান্ডার্ড ধরবেন, কোনোদিন যদি 10 পেয়ে যান আপনি খুব খুশি হয়ে যাবেন। আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি, আমার 38 বিসিএস এ ইন্টারন্যাশনালের প্রশ্নটা, মানে ইন্টারন্যাশনাল প্রচুর ভয়ে ছিলাম আমি, কারণ পড়তাম কিছুই মনে থাকতো না। আর এত ঘটনা ঘটছে যে শুধু তারিখ জেনে এই ঘটনাগুলো বোঝা আসলে কষ্টসাধ্য। তো ম্যাক্সিমাম জিনিস বুঝতাম না, পড়ে যেতাম, এদিকে ভুলে যেতাম। সো মেইন পরীক্ষায় গিয়ে যেটা হলো, আমি 8টা দাগাইতে পারছিলাম, বাকিগুলো মানে কনফিউশন ছিল, আমি কনফিউশন দাগাই নাই, ভয় লাগতো। তো 8টা দাগাইছি এবং দেখলাম 8টাই হয়েছে, মানে এত তো লাকি, 8টা দাগাইছে 8টাই হয়েছে। আর বাংলাদেশ অ্যাফেয়ার্স এ প্রচুর কনফিডেন্স ছিলাম যে তো ভালোই পারি আমি, আমি 27টা দাগাইছিলাম, 6টা ভুল হয়েছে, হয়েছিল 21টা। কিন্তু লাভ কি হলো, ওই 6টার জন্য তো 3 নাম্বার কাটা। তো আমি দেখলাম যে পার্সেন্টেজ হিসাব করলে আমি তো আন্তর্জাতিকে ভালো করছি, কারণ আমি দাগাইছি 8টা, হইছেও 8টা, তো আমার অ্যাকুরেসি রেট তো ইন্টারন্যাশনালে ভালো, তাই তো? তো এরকম আপনাদের ক্ষেত্রে হবে, আপনি হয়তো বা 5টা পারবেন বা 6টা পারবেন বা 7টা পারবেন, বাট ওই 7টাই দাগাবেন, বাকিগুলো দাগানোর দরকার নাই। আর রিটেন একবার প্রিপারেশন নিয়েছিলাম, 38-এর রিটেনের পরে 40-এর প্রিলিও দিতে হয়। সরি, মানে বুঝতেই পারছেন যে একটা পরিপূর্ণ রেজাল্টের আগে আরেকটা বিসিএস হয়ে যায়। তো 40-এর প্রিলি যখন দিতে গিয়েছিলাম, তখন দেখলাম যে আমি ইন্টারন্যাশনালে প্রায় 14টা না 15টা পারতেছি। এই জন্য পারতেছি না যে এগুলো পড়ে আসছে, কারণ আমি এগুলো বুঝতেছি যে হ্যাঁ এই 3 নাম্বার অপশনটা হবে না, 4 নাম্বার অপশনটা হবে না, এই ঘটনার সাথে এটা কোনো রিলেটেড, ও অরেঞ্জ রেভলিউশনের সাথে ওই ইউক্রেনের কোনো সম্পর্ক না, এরকম ভাবে বুঝতে পারতাম। এটা হলো একবার রিটেনের পরে। যারা রিটেন এখনো দেন নাই, প্রথমবারের মতো প্রিলি দিচ্ছেন, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, 7-8কে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আগাইতে থাকেন। এইবার চলেন কিছু ছক্কা মারার জায়গা, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। এখানে 15 না, এখানে মিনিমাম 24 আপনি টার্গেট করবেন, মিনিমাম 24। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, সায়েন্সের স্টুডেন্ট না হলেও এখানে 24 পাওয়া যায়। ওই যে 6 নাম্বার বাদ দিচ্ছি কিন্তু এই কারণে, এখানে খুব কঠিন কিছু কোশ্চেন আসে না। আপনি শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়ে গেলেই 70-80% কমন কোশ্চেন পাবেন। মানে হুবহু নামটা সেম থাকবে না, অক্ষর হয়তো বা সেম থাকবে না, বাট প্রশ্নটা সেম একই, এটা আমি প্রমাণ করে দিতে পারবো, অলওয়েজ ট্রু। আপনার হয়তো বা মানে সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে, বা টাইপ গুলো সেমই থাকে। তো এখানে টার্গেট করবেন মিনিমাম 24 তোলার জন্য। আর ম্যাথ মেন্টাল এবিলিটির একটা সুবিধা হলো, আপনি একটু সময় দিলে প্রশ্নগুলো পেরে যাবেন। অনেকে হয়তো বা তাড়াতাড়ি করতে গিয়ে সময় পান না, বা লাস্টের দিকে সময় পাওয়া যায় না। ম্যাথ মেন্টাল এবিলিটি একমাত্র ক্যাটাগরি যেখানে সময় দিলে আপনি সঠিক উত্তর করতে পারবেন, ঠান্ডা মাথায় করলে তো এই অঙ্ক করা যায়। এখানে কিন্তু দেখেন একটা বড় জাম্প আপনি দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এরপর আসেন সায়েন্স এবং সায়েন্সের কথা বলি। এখানে 15 কোয়েশ্চেন। অনেকেই ভাবে যে সায়েন্সের স্টুডেন্ট এখানে তো ভালো করা উচিত, তো সায়েন্সের জিনিস, বাট আসলে সত্য কথা না, এখানে অনেক কিছুই মুখস্থ নির্ভর, বা জীববিজ্ঞানের অনেক কিছু মুখস্থ নির্ভর থাকে, নাও পারতে পারেন। তাই আপনি সায়েন্সের বলে আপনি ভালো পারবেন এটা মাথায় রাখার দরকার নাই। আপনি এখানে 10 ধরলেই এনাফ, 15-তে 10 পেলে এনাফ।
আইসিটিও সেম ঘটনা, আইসিটি তো 10 পেলে মোটামুটি না। তো এই লাস্টের নাম্বারগুলো আপনি যোগ করেন, ওই ভূগোলের 5-6 আর নৈতিকতা একটা বা দুইটা, যেগুলোর আনসার সুশাসন, ওগুলো দাগাই দিলে হয়ে যায়। আপনি দেখেন এই নাম্বারটা 120 ক্রস করেছে। আপনি চেক করে দেখতে পারেন, আপনি নিজে নিজে ক্যালকুলেশন করে দেখতে পারেন 120 ক্রস। তো এই এরকম একটা জেনরি বা একটা ক্যাটাগরি বা একটা ক্যাটালগ আপনি বানায়া আপনার একদম বইয়ের সামনে রেখে দিবেন। ওই যে বললাম 29 অক্টোবর যেভাবে লাগাবেন, একটা রুটিন যেভাবে লাগাবেন, এই সাবজেক্ট ওয়াইজ আপনার পজিশন গুলো লাগায় রাখবেন। এবং যখনই পড়াশোনা করবেন, কিছুদিন পর পর পরীক্ষা দিবেন, মনে করেন 2 দিন পর 3 দিন পড়াশোনা করছেন, তারপর একটা ছোট্ট মডেল টেস্ট দিবেন। আপনি যদি 2 দিন বাংলা পড়েন, তাহলে বাংলার উপরে কিছু পরীক্ষা আছে, ওগুলো ট্রাই করে দেখবেন যে আপনি কত নাম্বার এখন পাচ্ছেন। সে নাম্বার পাওয়ার উপরে আপনার এই পজিশন গুলো, কারেন্ট পজিশন গুলো চেক করতে পারবেন। আর ফাইনালি গিয়ে লাস্টের দিকে, লাস্টের 15 দিনে শুধু পরীক্ষা দিতে থাকবেন। লাস্টের 15 দিন কোনো স্পেসিফিক সাবজেক্ট পড়তে গেলে আপনার সমস্যা হবে, আপনার মনে হবে আমি বাংলা পড়তেছি, ইংরেজি তো ভুলে যাচ্ছি, আন্তর্জাতিক পড়তেছি, ভূগোল তো ভুলে যাচ্ছি। তো এই ঝামেলা এড়ানোর জন্য অন্যতম কাজ হলো শুধু পরীক্ষা দিয়ে যাওয়া। আপনি দিনে যদি 3টা করে পরীক্ষা দেন, 600টা প্রশ্ন, এবং 600টা প্রশ্ন ব্যাখ্যা সহ, মানে হলো আপনি প্রচুর পড়াশোনা করে ফেলছেন। ওই প্রশ্ন পড়বেন, প্রশ্নের উত্তর শিখবেন, যেটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে, কি ভেবে ওইটা দাগাইছেন, কেন ওইটা হয় নাই, এগুলো চিন্তা করবেন লাস্টের 15 দিনের জন্য। এগুলো যদি আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, তাহলে কিভাবে আগাবেন এই ক্যাটাগরিটা আমি আপনাকে বলে দিয়েছি। এবার একটা ভয়ের কথা শোনাই। এটা আপনারাও জানেন, পেপার পত্রিকায় আসছে যে এই 43 বিসিএস যেটা হবে, এটা দীর্ঘ সময় ধরে এটার আবেদন করেছে, বিভিন্ন সমস্যা ছিল, কোভিড পরিস্থিতির জন্য সময়সীমা বর্ধিত হয়েছিল। এখানে 4,35,109 জন প্রার্থী আছে, প্রার্থী কিন্তু। আর পাশে আমরা একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি যে প্রতিযোগী কিন্তু কম। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান তো, বা চ্যাট বক্সে জানান তো, এই যে 4,35,190 জন পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে কতজন আছে বা কত পার্সেন্ট আছে, দুইটাই বলতে পারেন, কতজন বা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে? কমেন্ট করে জানাতে পারেন কতজন বা কত লাখ, মানে কত পার্সেন্ট, যে কোনো একটা গেস করেন যে কতজন আসলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে। আপনাদের কমেন্টে আমি যেটা দেখতে পাচ্ছি যে 50,000, 50-র আশেপাশে, 50,000, এই 50,000 শব্দটা অনেকেই বলতেছেন। অনেকে আবার 30%, 40% বলছেন, তা 50,000 কথাটা প্রচুর আসতেছে কমেন্টে, চ্যাট বক্সে, কিউএনডে তে, সব জায়গায় দেখতেছি 50,000 ইজ ভেরি মাচ। হাফিজুর রহমান আপনি বলেছেন 47,967। এত স্পেসিফিক কিভাবে বলে ফেললেন ভাই আপনি? আচ্ছা, এটার তো কোনো স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, বা আমি প্রমাণও করতে পারবো না, সম্ভব না, এটা বুঝতেছেন। বাট অন এভারেজ যখন আজ থেকে আরো 2-3টা বিসিএস বা 3-4টা 43-এর আগে 35-36-এর কথা বলি, তখন দেখা যেত এভারেজ 50,000 এর মতো পরীক্ষার্থী, 50K যদি বলি, প্রিপারেশন মানে সলিড প্রিপারেশন, একদম রেগুলার পড়াশোনা করা, প্ল্যানিং করে আগানো, সবকিছু ভাবে চিন্তা করলে 50,000 আগে হতো। বাট এখন এটা 50,000 না, আমার আমার মনে হয় না এটা 50,000। এখন বিসিএস এর যে পরিমাণ ক্রেজ তৈরি হয়েছে, এটা অলমোস্ট 100K এর উপরে চলে যাওয়ার কথা। কারণ আগে বিসিএস এর ক্রেজটা তৈরি হতো 4th ইয়ারের পরে, বা প্রিপারেশন নেওয়া হতো পাশ করার পরে, তখন ক্রেজটা বেশি দেখা যেত। এখন তো অনেক আগে থেকে এই ক্রেজটা তৈরি হয়ে যাচ্ছে, মানে ইউনিভার্সিটি লেভেলে আগে হয়তো বা হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে এই ক্রেজ দেখা যেত, এখন সবগুলো ইউনিভার্সিটির সব বিষয়ের স্টুডেন্ট মোটামুটি বলতে গেলে শুরু থেকেই, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই চিন্তা করে যে বিসিএস টা কি জিনিস একটু যদি জানাশোনা থাকে। আমরাও কিন্তু, আমি 38 বেশি দিন আগে না, মানে আমি জয়েন করে যে 6 মাসও হয়নি, এই কিছুদিন আগে যেটা দিয়েছি সেটাতেও কিন্তু বলতে গেলে আমরা এত আগে এত কিছু জানতাম না, পরীক্ষা দেওয়ার আগে আগে জেনেছি। আর এখন কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই ক্রেজটা শুরু হয়ে গেছে। সো এখন আমার মনে হয় না 1 লাখের কমে কোনোভাবে হবে। সো প্রিপারেশন আগে যেমন 50,000 যদি সিরিয়াস ছিল, এখন তার দ্বিগুণ সিরিয়াস হয়ে গেছে। এবারও যদি আপনাদেরকে একটা জেনারি বলি, আগেও কিন্তু প্রিলি মোটামুটি 20,000 পাস করতো। আপনি চেক করে দেখেন, 35-এ 20,000, 36-এ 16,000, 37-এ কম ছিল 8,000, এটা পোস্ট কম ছিল বলে কম টিকেছিল। 38-এ আবার টিকেছিল হলো 16,000 বা 18,000-এর মতো। সো 20,000-এর কাছাকাছি। তো 50,000 থেকে 20,000, মানে 50,000 সিরিয়াস, তার মধ্যে 20,000,
আর এখন 100K থেকে 20,000, কম্পিটিশন কিন্তু ডাবল। আগে যদি 40% টিকতো, এখন কিন্তু টিকতেছে 20%, মানে আপনাকে 20% মতো থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি যেমন পড়তেছেন, আপনার ফ্রেন্ডও পড়তেছে, আপনার প্রতিবেশীও পড়তেছে, যার সাথে আপনার স্কুল লাইফের পর দেখা হয় নাই সেও পড়তেছে, সবাই এই জবটার জন্য অ্যাসপায়ার হয়ে গেছে, অ্যাসপায়ারেন্ট হয়ে গেছে। সো কম্পিটিশন কিন্তু এখন অনেক উপরে, এটা মাথায় রেখে একটু পড়বেন। বাট ওই যে 4,35,000, এটা আপনার কম্পিটিশন না। মানে 4,35,000 সবাইকে টপকাতে হবে না, বাট এখানে 80-90,000 পড়াশোনা কিন্তু করতেছে, এটা একটু মাথায় রাখবেন। তো 4 লাখ থেকে বাদ দিয়ে আপনি ভাববেন যে 80,000 পরীক্ষা দিচ্ছে ভালো মতো, আমিও তার মধ্যে একজন, ওই 80,000-এর মধ্যে প্রতি 4 জনে একজন টিকবে। 20,000 যদি টিকে, প্রতি 4 জনে একজন টিকবে, আপনাকে প্রতি 4 জনের একজনের মধ্যে হতে হবে। এই হলো প্রথম কাজ। আর সাথে একটা কথা মনে করাই দিই, আপনাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু সার্ভিসটা, বিসিএস ক্যাডার সার্ভিস বা সিভিল সার্ভিসে জয়েন করা, প্রিলি পাস কিন্তু না। তাই শুধু প্রিলিতে ভালো নাম্বার পাওয়ার জন্য পড়বেন না, মাথায় রাখবেন যে প্রিলিতে আপনাকে উতরে যেতে হবে। প্রিলিতে মনে করেন কাটমার্ক হলো 102, আপনি 102 পাইছেন, রিটেনে খুব ভালো নাম্বার পেয়ে আপনি ভালো ক্যাডার হয়ে গেছেন, কেউ কখনো আপনাকে বলবে না যে আপনি তো প্রিলিতে কম নাম্বার পেয়ে ক্যাডার হয়েছেন, কারণ এটা কেউ জানবে না। আর কেউ কোনো ভদ্রলোক হয়তো বা প্রিলিতে 160 পাইছে, 160 পাইছে, বাট রিটেন কখনোই ভালো করে নাই, কয়েকবার ধরে দিচ্ছে, হচ্ছে না, কারণ সে রিটেনের প্রিপারেশন কখনো নেয়ই নাই, সে শুধু প্রিলিতে ঢুকে গেছে। তার দ্বারা কিন্তু আবার এই বিসিএসটা হবে না। তো সে কিন্তু আবার কাউকে বলে বেড়াতে পারবে না আমি কিন্তু ভাই প্রিলির বেস্ট স্টুডেন্ট, আমি প্রিলিতে 160 পাই, রিটেন হয় না বলে বিসিএস হয় না, এটাও কিন্তু বলা যায় না। সো বি স্পেসিফিক, কোন জায়গায় পরিশ্রম বেশি করতে হবে, কোন জায়গায় শুধু উতরে গেলেই হবে, আলটিমেট গোলটা কি একটু ক্লিয়ার থাকবে নিজেরা। ঠিক আছে, এখন একটা গেস ওয়ার্ক করবো, আবারও আপনাদেরকে ইনভলভ করব একটু। আমি বলেছিলাম যে কাটমার্ক গুলো সম্পর্কে আলোচনা করি। 35-এ গেস করা হয়, অ্যাকুরেট আমরা জানি না, অ্যাকুরেট জানা সম্ভব না আমাদের পক্ষ থেকে, কেউই জানে না আসলে। 35-এ কাটমার্ক চিন্তা করা হয়ে থাকে 88, 88-র আশেপাশে। 36-এ সেটা 114, 37-এ 98, 38-এ 112, 40-এ 100, 41-এ তো গেস করে আমাকে জানান তো আপনাদের কি মনে হয় 41-এর কাটমার্কটা কেমন ছিল। পরীক্ষা যদি দিয়ে থাকেন তাও বলতে পারেন, পরীক্ষা না দিয়ে থাকলে আমি ডেফিনেটলি শিওর আপনি প্রশ্নটা দেখছেন, কারণ বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, কাটমার্ক আসলে কেমন থাকা উচিত ছিল বা কেমন থাকবে বলে মনে হয় আপনার? আমরা জাস্ট গেস গেস করতেছি, গেস ওয়ার্ক। ওকে, আই হ্যাভ লট অফ রেসপন্সেস। হ্যাঁ, আপনারা ম্যাক্সিমামই মোটামুটি আমরা যেরকম ভাবতেছি ওরকমই ভাবতেছেন, আমরাও মোটামুটি ভাবি যে এটা 95-100 এর মতো, মানে বিলো 100 সবাই গেস করতেছি, বিলো 100। বাট সেটা 99-ও হতে পারে, 98-ও হতে পারে, 95 হতে পারে। এই নাম্বারটা মনে হচ্ছে একটা অ্যাচিভেবল বা রিজনেবল মনে হচ্ছে, এই নাম্বারের মধ্যে পেলেই মনে হয়ে যাচ্ছে। এবং 41-এর কোশ্চেনটা কিন্তু টাফ ছিল, 40-এর কোশ্চেনটাও টাফ ছিল। বেসিক্যালি ব্যাক টু ব্যাক দুইবার কোশ্চেন টাফ হয় না। আগে দেখা যায় 35 কঠিন ছিল, 36 কিছুটা ইজি ছিল, 37 আবার কঠিন ছিল, 38 কিছুটা ইজি ছিল, সো 40 হার্ড ছিল। 41 ইজি হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, এটা হার্ড হয়ে গেছে। সো 43-তে এসে ক্যালকুলেশন নাও মিলতে পারে, বাট ইজি, তুলনামূলক ইজি হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা হতে পারে। হার্ড হলেও গেস করার কিছু নাই। সো হার্ড হলে আপনার টার্গেট কত, 105 পাইতে হবে, আর তুলনামূলক ইজি হলে আপনাকে 120 পাইতে হবে। আপনি এটা মাথায় রাখবেন যে কোশ্চেন কেমন হয়েছে তার উপর আপনার কাট মার্ক চেঞ্জ হয়, এটা পরীক্ষার হলে ডিসাইড করতে হবে। কারণ আপনি হয়তো 90টা দাগাইছেন, আপনি ভাবতেছেন কোশ্চেন ইজি, আমি কম দাগাইছি, এরপর আপনি 50টা দাগাইছেন, গেল আপনার নাম্বার। কারণ পরবর্তীতে যে এক্সট্রা গুলো দাগাইছেন রিস্ক নিয়ে, দেখা গেল সবই ভুল, তাহলে তো আপনার মানে চান্স পাওয়া হলো না। এই জন্য কোশ্চেনটা সহজ না কঠিন এটা বুঝতে হবে, দেন ওই অনুযায়ী চেক করতে হবে যে আমাকে কত পেলে টিকা যেতে পারে, এক্সপিরিয়েন্স কি বলে, তারপর আপনাকে কতটুকু দাগাতে হবে সেটা ডিফাইন করতে হবে। ওকে, তো আপনাদের জন্য আমরা প্রায় 14টা বই ডিজাইন করেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য। কয়েকটা স্পেসিফিক আছে, যেমন বাংলার জন্য আসলে 2টা বই থাকবে, একটা হলো লিটারেচারের উপর আর একটা হলো গ্রামারের উপর, এখানে 2টা। একইভাবে ইংলিশের জন্য 2টা বই, একটা লিটারেচারের উপর, একটা হলো গ্রামারের উপর। তো বুঝতে পারতেছেন বাংলা এবং ইংলিশ ডাবল হয়ে গেছে। নর্মালি সাবজেক্ট হলো আমাদের 10টা, তো বাংলা ইংলিশ আলাদা আলাদা 12 হয়ে গেছে, এখানে হলো 12টা বই। আর 2টা বই হলো, একটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কি বলে প্রিলিমিনারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা বই আছে,
এই হলো নাম্বার 13। আর 14 হলো একটা মডেল টেস্ট বই আছে, আলাদাভাবে মডেল টেস্ট তো নেওয়া হবেই। ততদিনে যদি পরিস্থিতি ভালো হয় আপনারা সশরীরে পরীক্ষা দিতে পারবেন, অরিজিনাল ফিলিংটা পাবেন পরীক্ষার। আর অনলাইনে তো থাকবে, অনলাইন ইজ অলওয়েজ অন। মডেল টেস্টের একটা বই থাকবে 30টা 40টা, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 30-40টার মতো মডেল টেস্ট থাকে, যেন আপনি বাসায় চাইলেও প্র্যাকটিস করতে পারেন। আর আমি একদম সাহস নিয়ে বলতেছি, এর বাইরেও যদি আপনি একাধিক মডেল টেস্ট বই সলভ করেন, প্লিজ ডু গো হেড। আপনি যত বেশি মডেল টেস্ট বই সলভ করবেন, এটা তত বেশি আপনাকে এনরিচ করবে। আলটিমেটলি গোল বা ইচ্ছাটা আপনাকে প্রাধান্য দিতে হবে। আমাদেরটা তো অবশ্যই সলভ করবেন, এটা আমাদের বইটা স্ট্যান্ডার্ড করার চেষ্টা হয়েছে। অনেকগুলো বইতে ঝামেলা হয়, বাট হু নোজ, প্রশ্ন তো যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনি একাধিক বই চাইলে সলভ করেন, আমরা ওয়েলকাম জানাবো, অবশ্যই এটা আপনার জন্যই ভালো হবে। মামুন ভাই কে আছেন? জি ভাইয়া। আপনি একটু কোর্সটা সম্পর্কে বলেন, অনলাইনে রুটিনটা দেখাই দেন, এরপর আমি এক্সাম সিস্টেমটা দেখাই দিব। ধন্যবাদ। আপনাদের একটু রুটিনটা দেখাই দিবে, আপনাদের জন্য ক্লাসগুলো কোন টাইমে হবে, আর পরীক্ষা কিভাবে দিতে হয়, ক্লাসে কিভাবে জয়েন করতে হয়, আমি মামুন ভাইয়া শেষ করলে আমি ওটা দেখাই দিব আপনাকে। আমাদের রিসেন্টলি প্রিলির জন্য হচ্ছে দুইটা কোর্স থ্রু হচ্ছে বলতে গেলে। একটা হচ্ছে 43তম বিসিএস ক্র্যাশ কোর্স। আর যারা ক্র্যাশ কোর্স মানে ক্লাস করতে চান না, শুধু একমাত্র ক্লাস ছাড়া বাকি সবকিছু পাবেন, সেটা হচ্ছে 43তম বিসিএস প্রিলি এক্সাম প্যাক। এখানে হচ্ছে এক্সাম বইগুলা এগুলা পেয়ে যাবেন আপনারা। আর ক্লাস অ্যাড যেটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ফুল কোর্স, যেটা প্রিলি ক্র্যাশ কোর্স। তো বিস্তারিত রুটিনে যেটা আছে আমি একটু শেয়ার দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 43 বিসিএস প্রিলি ক্র্যাশ কোর্সের রুটিন। এখানে সবকিছুই দেয়া আছে যে আমাদের টোটাল কতগুলো ক্লাস থাকবে, যে 50টি লেকচার ক্লাস থাকবে, 10 সেট ডেইলি এক্সাম থাকবে, 20 সেট উইকলি এক্সাম থাকবে, 12 সেট সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে, 5 সেট ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ভাইয়া অলরেডি বইগুলা দেখিয়ে দিয়েছে, যেখানে 12টি প্রিপারেশন বুক, একটি কোশ্চেন ব্যাংক, 10তম থেকে 40তম বিসিএস প্রশ্ন সম্বলিত একটি কোশ্চেন ব্যাংক, এবং একটি মডেল টেস্ট বুক 4000 কোশ্চেন সম্বলিত, এগুলা থাকবে। এরপরে যে 10 তারিখ থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে, উইকলি এক্সাম থাকবে মাঝে মাঝে, মানে প্রতি সপ্তাহে একদিন করে উইকলি এক্সাম থাকবে, প্রতি সোমবার থাকবে সেটা। ঠিক আছে, আর আপনাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাসটা চলবে। যে ডেটে এখানে ক্লাসগুলা দেয়া আছে, ঠিক সেই ডেটে সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাসগুলা চলবে। এবং যে এক্সাম গুলো হবে, এই এক্সাম গুলো আপনারা সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এক্সাম গুলা দিতে পারবেন। রাত 11টা পর্যন্ত মানে কিন্তু আপনার এক্সামের টাইম যদি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা হয় বা 30 মিনিট হয়, সেক্ষেত্রে কিন্তু 30 মিনিট যদি হয়, তাহলে কিন্তু আপনাকে 10:30টার মধ্যে এক্সামটা শুরু করতে হবে। অর্থাৎ 11টায় এক্সাম ইন টাইম, 11টায় কিন্তু শেষ হয়ে যাবে টাইম। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এইভাবে আমাদের রুটিনটা করা হয়েছে। রুটিনটা আপনার uttaran.academy-তে গেলে আমাদের 43তম বিসিএস ক্র্যাশ কোর্সের মধ্যে পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইটে যদি ঢোকেন, ওয়েবসাইটে uttaran.academy-তে গেলে পারে এখানে নিচের দিকে আমাদের কোর্স সমূহ দেওয়া আছে। ঠিক আছে, এই যে 43তম বিসিএস প্রিলি ক্র্যাশ কোর্স, প্রিলি ক্র্যাশ কোর্সের মধ্যে ডিটেইলসে যাওয়ার পরে, এখান থেকে এই যে রুটিন দেখতে, ক্লিক হেয়ার টু ডাউনলোড রুটিন, এখানে ক্লিক করলে আপনি রুটিনটা দেখতে পারবেন। এবং আমাদের এই টোটাল কোর্সটাতে হচ্ছে পেমেন্ট ধরা হয়েছে ফুল কোর্স ক্লাস সহ যেটা, সেটাতে পেমেন্ট ধরা হয়েছে 8,000 টাকা। 1,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। এই 1,000 টাকা ছাড় খুবই সীমিত সময়ের জন্য। ঠিক আছে, যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আর এক্সাম প্যাক যেটা আছে, এক্সাম প্যাক যেটা আছে শুধু এক্সামের জন্য, আহ, এই যে 43তম পিলি ক্র্যাশ এক্সাম প্যাক, এক্সাম প্যাকের এটাও আপনার পেমেন্ট ধরা হয়েছে হচ্ছে 5,000 টাকা অনলি। ঠিক আছে, 5,000 টাকায় ক্লাস ছাড়া বাদ বাকি সবকিছু পাবেন। এখানেও রুটিনটা দেয়া আছে, একই রুটিন, সেম রুটিন, এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে হচ্ছে আমাদের রুটিন সিস্টেমটা করা হয়েছে। রুটিন এখান থেকে ডাউনলোড, আমরা পুরো রুটিনটা একবারে পাবলিশ করি নাই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি বন্ধ বা
অনেক করোনার কারণে অনেক প্রতিকূলতা আসতে পারে, বিভিন্ন কারণে কোনো সমস্যা হতে পারে, যে কারণে দেখা যাচ্ছে যে আমরা মান্থলি বেসিসে রুটিন পাবলিশ করে থাকি এখানে। আহ, প্রায় 1.5 মাসের মতো রুটিন দেয়া আছে, বাকি রুটিন আবার পরে আমরা পাবলিশ করব, এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার রুটিন পাবলিশ করব। ঠিক আছে, ওকে ভাই, আমি আপনি এটা তাহলে গেল। ইয়া করেন, আমি ক্লাস সিস্টেমটা দেখাই দিই না। ঠিক আছে মামুন ভাই একটু কনফার্ম করেন তো আমারটা শেয়ার হয়েছে কিনা। জি ভাইয়া, শেয়ার হয়েছে। ওকে, তা আমি একটু যারা সরাসরি কোর্স করবেন তাদের জন্য একটু দেখিয়ে দিই। এখানে জয়েন নাও, যেটা আপনি জয়েন নাওতে গিয়ে ক্লিক করবেন, তার আগে দুইটা ফিচার আমি একটু দেখাবো। একটা হলো কোশ্চেন ব্যাংক, বিসিএস এর বিগত বছরের সবগুলো প্রশ্নের কোশ্চেন ব্যাংক এখানে দেয়া আছে, আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন চাইলে। একদম পরীক্ষার মতো দিতে পারেন। আপনি মনে করেন আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যা নিয়ে কয়টি প্রস্তাব রাখা হচ্ছে, আমি আন্দাজে একটা দেখলাম 4টি, এটা সঠিক উত্তর, একটা ব্যাখ্যা দেয়া আছে। যখন পড়বেন অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন, কারণ পরবর্তীতে ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। আর আপনি যদি একসাথে মানে পরীক্ষা দিবেন না, শুধু এক নজরে প্রশ্নগুলো দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে হাইট থেকে ডিসপ্লে দিয়ে দিবেন, তাহলে আপনার সবগুলোর উত্তর দেখাবে। সরি, ডিসপ্লে আনসার, সবগুলোর উত্তর দেখাবে, আপনি এক নজরে সবগুলো ব্যাখ্যা করতে পারেন। এটা আমাদের একটা অন্যতম ফিচার। এখানে একদম 40 থেকে শুরু করে 41st আমরা ইনক্লুড করে দেবো কিছুদিনের মধ্যে, 41st আছে, সরি 41st থেকে 10তম বিসিএস এর সবগুলো আছে। প্রাইমারি প্রশ্নগুলো আছে, এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন, সব জায়গা থেকে প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হবে। দেন মান্থলি অ্যাফেয়ার্স, এটাও খুব কাজের একটা জিনিস আপনাদের জন্য। আপনি মনে করেন জুলাই বা জুন মাসে বাংলাদেশে কি কি ঘটনা ঘটেছে তার একটা সামারি এখানে পেয়ে যাবেন, দিন ভিত্তিক সবগুলো দেয়া আছে। রিটেনের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য রিটেনের প্রিপারেশনটা এখানে দিয়ে দিচ্ছে। আমরা 3টা ক্যাটাগরি করেছি, কারণ 3টা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে, বাংলাদেশ, ইকোনমিক অর্থনীতি সম্পর্কিত, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। মানে প্রতি মাসেরই ওই টোটাল যে ঘটনাগুলো ঘটে আমরা এখানে সামারি আকারে এখানে দিয়ে দিই। এখান থেকেও আপনি প্র্যাকটিস করতে পারেন, বা কোনো জায়গায় ফ্রি আছেন মোবাইলটা বের করে এটা চেক করে দেখতে পারেন। এলো 2টা এক্সট্রা ফিচার। এরপর আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে ক্লাস করার জন্য যদি যান, সেখান থেকে স্টুডেন্ট লগ ইন, আপনার নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। জয়েন করলে আপনার এই দেখেন এখানে 2টা পোর্শন পাবেন, একটা হলো লেকচার, একটা হলো এক্সাম, লেকচার এবং এক্সাম। তো বাই ডিফল্ট লেকচারটা আপনার কাছে ওপেন করা থাকে, এক্সামটা পাশে থাকে। তো আপকামিং যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে চাইলে আপনি কিন্তু জয়েন করতে পারেন, দেখছেন এখানে আপনি চাইলে জয়েন করতে পারবেন। তো জয়েন করলে ক্লাসে চলে যাবে, আপনি সরাসরি আজকে যেরকম ক্লাস করতেছেন এরকম ক্লাস শুরু হয়ে যাবে। আমি আর এটা জয়েন না করি, এখানে একটা ক্লাস চলতেছে। আর ধরেন আপনি কোনো ক্লাস আনফরচুনেটলি মিস করেছেন, সেই ক্লাসটা আপনি এখন করতে যাচ্ছেন, এই আমি একটু ভালো মতো দেখাই যে আপকামিং লেকচারের এখানে ক্লিক করলে অল লেকচার, পাস্ট লেকচার যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো ওই পাস্ট লেকচারে যদি ক্লিক করেন তাহলে দেখেন আগের ক্লাসগুলো সব চলে আসছে। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস আছে একটা, যে স্যার ক্লাস নিয়েছেন, ক্লাসটা যেভাবে করেছে তার পিডিএফ এখানে থাকবে, আপনি এটা ডাউনলোড করে পড়তে পারেন বা ওয়েবসাইট থেকেও পড়তে পারেন। আমার জুম চলছে তাই একটু নেটটা স্লো হয়ে গেছে না, বাট এমনিতে এটা নর্মালি 4-5 মেগাবাইটের বেশি হয় না, সো আপনি খুব ফাস্ট ডাউনলোড করতে পারবেন, আপনার মেগাবাইট নিয়েও সমস্যা হবে না। যাই হোক, আসুক আমরা একটু দেখাই দিই। যে টিচার ক্লাস নিয়েছেন, উনি যেভাবে ক্লাসটা নিয়েছেন ওই ক্লাসটা আপনি এখানে রেকর্ডেড পাবেন, স্লাইডটাও থাকবে, সো আপনি দেখে নিতে পারবেন যে কোন জায়গায় কিভাবে পড়ানো হয়েছে। এটা হলো একটা ফিচার যেটাকে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস বলছিলাম। আর আপনি ওই ভিডিওটা এখানে দেখতে পারবেন, রিপ্লাই ভিডিওতে ক্লিক করলে আপনার এই ক্লাসটা এখানে শুরু হয়ে যাবে, আপনি ফুল ক্লাসটা এখানে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি যে ক্লাস কিভাবে করতে হয়। আর কোনোভাবে ক্লাস যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অপশন আছে একাধিকবার, যতবার খুশি ততবার এই ভিডিও দেখতে পারবেন, স্টাডি ম্যাটেরিয়ালস থেকে পড়তে পারবেন। আর সবগুলো ক্লাস এখানে থেকে যাবে, আপনারা যতদিন পরীক্ষা দিবেন তো মানে পরীক্ষার আগ পর্যন্ত এটা রাখা হবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। এবার এক্সাম সিস্টেমটা একটু বলে দেই। এখানে পাস্ট এক্সাম গুলো থাকবে, যে পরীক্ষাগুলো মিস করবেন সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। এক্সামের 2টা অংশ থাকবে, আপকামিং এক্সাম যেগুলো কিছুদিন পর আপনার কি পরীক্ষা হবে সেটা থাকবে, আপনি এখানে আপকামিং এক্সাম পরীক্ষাটা দিতে পারবেন। যেমন এই পরীক্ষাটা যদি আমি বলি, বাংলা একটা পরীক্ষা, এটা আমি দেইনি, আপনি টেক এক্সাম এখান থেকে শুরু করতে পারবেন।
আচ্ছা, এটা রিটেনের আমি আপনাকে একটা প্রিলিট দেখাই। এই যে এখানে একটা পরীক্ষা দেখা, একটা ডেমো এক্সাম আছে, আপনাদের জন্য অরিজিনাল এক্সাম চলে আসবে। আমি একটু রিটেক থেকে এখানে দেখাই দিই যে একটা পরীক্ষা কিভাবে দিতে হয়। আপনি পরীক্ষাটা শুরু করার পর কিছু নির্দেশনা থাকবে, ভার্সনটা ক্লিক করবেন, স্টার্ট এক্সাম দিলেই আপনার টাইমার কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। এটা 15 মিনিটস এর এক্সাম ছিল, 30টা প্রশ্ন, টাইমার কিন্তু শুরু হয়ে গেছে। তো এরপর আপনি এখানে মনে করেন প্রশ্নগুলো দাগালেন কোনো একটা, দাগানোর পর একদম লাস্টে সাবমিট থাকবে, আমি লাস্টে নিয়ে যাই। লাস্টে সাবমিট দিলে আপনাকে রিকনফার্ম করবে যে আমি আসলেই সাবমিট করতে চাচ্ছেন কিনা। সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে দিল। দেখেন আপনি কত নাম্বার পেয়েছেন, কোনটা সঠিক উত্তর কি, সবগুলো কিন্তু আপনাকে জানিয়ে দিল। এগুলো সাথে সাথে আপনি চেক করতে পারবেন। তো এই এক্সামের দুইটা ভার্সন থাকবে, আমি আগেই বলেছি। ভার্সন দুইটা আমি আরেকবার দেখাই দিই। আপনারা যখন এক্সামে থাকবেন, আপকামিং এক্সাম, এটা তো হলো পরবর্তী সামনে কি পরীক্ষা হবে সেটা জানানো। আর এর বাইরে আগে যে পরীক্ষাটা মিস হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে দুইটা এক্সাম থাকবে, একটা হলো লাইভ এক্সাম, একটা হলো প্র্যাকটিস এক্সাম। তো প্র্যাকটিস এক্সাম মানে হলো এটা আমি যতবার খুশি আপনি এই পরীক্ষাগুলো ততবার দিতে পারবেন। মানে একটু আগে দেখেন আমি এই পরীক্ষাটা দিয়েছি, আপনি চাইলে আবার এই পরীক্ষাটা দিতে পারবেন। একই পরীক্ষা একাধিকবার দেওয়ার সিস্টেম কিন্তু এখানে আছে। আপনি হয়তো এখন দিয়েছেন, এক সপ্তাহ পর আপনার আবারও মনে হলো যে আমি পরীক্ষাটা আবারও দিতে চাই, ইন দ্যাট কেস আপনি পরীক্ষাটা আবারও কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই হলো মোটামুটি আমাদের দুইটা ফিচার। আর আমরা একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যেন পরীক্ষাগুলো সময় মতো দিয়ে দেন। সময় মতো দিয়ে দিলে আসলে আপনার উপরই প্রেশারটা কম তৈরি হবে। এই যেটা দেখাচ্ছিলাম যে একই পরীক্ষা আপনি বারবার দিতে পারবেন, আপনার নাম্বারও দেওয়া থাকবে। তো এই হলো আমাদের পরীক্ষা এবং ক্লাসে কিভাবে জয়েন করতে হয়। এর বাইরেও যদি মাঝে কোনো সময় আপনার টেকনোলজিক্যাল কোনো সমস্যা হয়, আপনারা আমাদের কল সেন্টারে কল করতে পারেন। এটা হলো আমাদের কল সেন্টারের কল নাম্বার, যে কোনো সময় কল করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হবে। কোনো ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় বা সিস্টেমেটিক ঝামেলা হয়, আপনার একটা নোট রাখা হবে, সলভ করে আপনাকে জানিয়েও দেওয়া হবে। এই হলো মানে উত্তরণের পক্ষ থেকে আপনাদের জন্য যে সার্ভিস গুলো দেয়ার তার একটা ছোট্ট ডেমো। তো আমরা বিশ্বাস করি যে বিসিএস এর স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে একনিষ্ঠভাবে পরিশ্রম করে যেতে হবে এবং নিজের জন্য কিছু ডাটাবেস তৈরি করতে হবে, সিলেবাসটা ভালো মতো বুঝতে হবে এবং প্র্যাকটিসটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। ফাইনাল প্ল্যানার যেহেতু উনি, আলটিমেটলি উনি আপনাকে আপনার তৈরি পার করে দিতে পারে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনাদের থেকে কিছু প্রশ্ন আমরা নিব। আর এই যে কোর্সটার জন্য আপনারা যে যেখানেই আছেন, ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, বা উদ্ভাস উন্মেষেরই একটা অগ্রযাত্রা হলো উত্তরণ এবিসিএস সার্ভিসে। তো উদ্ভাস উন্মেষের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোই কিন্তু উত্তরণের ব্রাঞ্চ। তো সবগুলো ব্রাঞ্চের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনি ওয়েবসাইট ওইটা পেয়ে যাবেন। আপনি যে কোনো ব্রাঞ্চের সাথে কথা বলতে পারবেন, আপনার আশেপাশে যে ব্রাঞ্চটা থাকে যে কোনো ইনফরমেশন তাদের কাছ থেকে জানতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে সরাসরি তাদেরকে জানাতে পারবেন। এবং এই যে বইয়ের কথাটা বললাম, বইগুলো আপনারা সেখান থেকে পেতে পারেন। তো আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো নিতে যাচ্ছি, আপনারা চ্যাট বক্স অথবা কিউ&এ অথবা ফেসবুকে যারা আছেন কমেন্টে জানাতে পারেন। সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সেটা সার্ভিস রিলেটেড হতে পারে অথবা আপনার বিসিএস রিলেটেড হতে পারে। আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা চ্যাট বক্স কিংবা কিউ&এ আমাদের জানাতে পারেন। আচ্ছা ভাইয়া, অনেকে চ্যাট বক্স এবং কিউএনএ তে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। জি, তো আপনি বলে একটা দেন কোশ্চেন তাহলে। খুব বেশি দেখছি আমি, যে প্রিপারেশন বুক গুলা কিভাবে পাবো। প্রিপারেশন বুক গুলা ওই যে ভাইয়া এতক্ষণ আমাদের যে ব্রাঞ্চ গুলা দেখালেন, আমাদের ব্রাঞ্চ এবং 58টা জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে এবং 27টা জেলাতে আমাদের ব্রাঞ্চ নাই, বাট সেখানে আমাদের প্রতিনিধি অবস্থান করছে, উদ্ভাসন মেশ উত্তরণের প্রতিনিধি। আমাদের ফোন নাম্বারও দেয়া আছে, এখানে দেখানো হলো। বা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে ফোন দিয়েও ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা তাকে ফোন দিয়ে তার কাছ থেকে বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন। করোনাকালীন সময়ের জন্য যেখানে যেখানে ব্রাঞ্চ নাই সেখানেও আমাদের প্রতিনিধি অবস্থান করছে সেই সেই জেলায়, যাতে আপনাদের মুভ করতে না হয়। তাকে ফোন দিলে সেই আপনাদের প্রয়োজনীয় ভর্তির ব্যবস্থা করে দিবে এবং তার কাছ থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া যেখানে যেখানে ব্রাঞ্চ আছে আপনারা ব্রাঞ্চে গিয়েও বইগুলো সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে বিষয়টা।
ঠিক আছে, আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম সৌরভ দাদা। হ্যাঁ দাদা। দাদা, এই দুইটা কোশ্চেন আসছিল ইয়েতে, কিউএন অ্যান্সার, ওই যে বিগত বছরের কোশ্চেন রিপিট হওয়া সম্ভাব্য, আর 43 এর জন্য সাম্প্রতিক মানে বিগত যে কয় মাস আগের একটা ইয়ে থাকে যে এই কয় মাস আগের আচ্ছা, সাম্প্রতিক গুলা পড়লে ভালো। বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ, আমি দুইটাই বলে দেই। একটা হলো যেদিন বলে দিবে, মানে পিএসসি থেকে একটা সার্কুলার হবে যে অমুক মাসের অমুক তারিখ পরীক্ষা, আর যদিও এটা অনেক আগে বলে দেওয়া আছে, তারপরও আরেকটা কনফার্মেশন হবে, যেটা মাসখানেক আগে হয়। ওই কনফার্মেশন যেদিন পিএসসি প্রকাশ করবে তারপর থেকে আর সাম্প্রতিক না পড়লেও হবে। এটা প্রায় এক মাস আগে বন্ধ করে দেওয়া যায়। আর বিগত বছরের কোশ্চেন কতটুকু রিপিট হয়, এটা তো আমি হার্ড কোশ্চেন এবং ইজি কোশ্চেনের মধ্যে কম্পেয়ার করেছিলাম। যেগুলোকে আমরা তুলনামূলক কিছুটা ইজি বলছি, এগুলোতে আসলে 10% বা 15% বিগত বছরের প্রশ্ন কমন পড়েছে, এই জন্য ইজি বলছি। আর হার্ড কোশ্চেন হলো সরাসরি বিগত বছরের কোশ্চেন পড়েনি, বাট আপনি অন এভারেজ ধরে রাখেন আপনি 10% থেকে 15% বিগত বছরের প্রশ্ন পেতে পারেন। ঠিক আছে, একটা প্রশ্ন ধন্যবাদ। আছে যে 43তম প্রিলি পিছাতে পারে কিনা। না ভাই, প্রিলি পিছাবে না, সময় মতোই হয়ে যাবে। আচ্ছা, একজন সরাসরি কথা বলতে চাচ্ছে, আপনি হ্যান্ড রাইজ দিয়ে অপশন দিয়ে দিতে পারেন। মাহফুজ নাইম, আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি লাস্ট কয়েকটা সেশনই আপনাদের শুনলাম এবং আমার খুবই ভালো লেগেছে, এবং আমি সোহাগ ভাইয়ের আসলে ডিরেক্ট স্টুডেন্ট, তো উত্তরণকে নিয়ে আসলে অনেকদিন ধরেই দেখছিলাম যে আপনাদের আসলে কাজগুলো। তো ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, এই যে ক্র্যাশ কোর্স যেটা আপনার 43rd বিসিএস এর জন্য, এটা কি আসলে ভাইয়া এই 8000 বা 7000 মেবি এখন, তো এটাকে কি ভাইয়া কোনোভাবে কি 5000 করা যায় কিনা, যেহেতু ভাইয়া আসলে এটা অনলাইনেই আসলে পুরাটা মানে আমাদেরকে করতে হবে। তো এইটা কি ভাইয়া আপনারা একটু হচ্ছে ভেবে দেখবেন কিনা ভাইয়া? জি ভাই, ধন্যবাদ। লেবু ভাইয়া কি আছেন? জি ভাই আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা আসলে ভাইয়া আমরা যে পেমেন্টটা ধরছি এটা তো ধরেন আমাদের যে বই, এটা মানে ধরতে গেলে বইয়ের দামই তা আছে। হ্যাঁ, আমরা যেমন এই যে ইয়াতে আমাদের যেটা এক্সাম ব্যাচ সেটা কিন্তু 5,000। এখানে আমরা টোটাল ক্লাস এবং টোটাল সার্ভিস এবং রেকর্ডেড, এটা ভাইয়া হয়তো জানবে যে আমাদের সার্ভার বিল যতদিন ক্লাস পরীক্ষা রেকর্ডেড থাকবে সেটার একটা বিল আছে। হ্যাঁ, ওভারঅল মিলে আমরা আসলে ভাইয়া পেমেন্ট খুব বেশি ধরিনি, এবং এটা মোটামুটি সবার জন্য চিন্তা করে এই পেমেন্টটা ধরা হয়েছে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, নেক্সট হলো চৈত্রিয়া, আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি কথা বলতে পারেন। আপনি আনমিউট করে বলতে হবে আপু। রিয়া, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো ভাইয়া, নমস্কার। নমস্কার ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের তো এখন 43তম পিরিয়ড, বেশি দিন সময় নেই, তো অনেকে বলছে যে এটা যদি লিখিত সহ মানে কম্বাইন্ড করে প্রিপারেশনটা নেওয়া যায় তাহলে ভালো। এখন কতদিন আগ পর্যন্ত আসলে এটা নেওয়া উচিত? কারণ এখন তো আমি আমাদের হাতে একটু বেশি বলি, সময় নেই। যদি আপনি আমাকে ফেব্রুয়ারিতে বা মার্চে বলতেন যে ভাই আপনি কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমার উত্তর হতো যে অবশ্যই প্রিলি এবং রিটেন একটা কম্বাইন করে প্রিপারেশন নেওয়াটা বেটার। বাট আপনি এখন চিন্তা করেন, আপনার প্রিলিমিনারি পরীক্ষা হলো আজ থেকে 83 দিন পর, তো লাস্টের 15 থেকে 20 দিন আপনি একদম ক্যান্সেল করে দিবেন, কারণ তখন প্যানিক তৈরি হবে, আপনার ভয় ভীতি প্যানিকনেস তখন অনেক বেশি বেড়ে যাবে। প্রথমবার পরীক্ষা দিলেও এটা থাকবে, দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি পরীক্ষা দেন, আগে যদি কৃতকার্য হন তাহলে এটা একটু কম থাকতে পারে, বাট কৃতকার্য না হলে এটা আরো বেশি হবে। তো সেই হিসেবে আপনার হাতে সময় কিন্তু 50 থেকে 55 দিনের মতো আছে। এই 55 দিনের মধ্যে আমি কখনোই বলবো না যে আপনি রিটেনের প্রতি একেবারেই ফোকাস করুন, আপনি ফুল ফোকাসটা থাকবে প্রিলি পড়তে, কারণ প্রিলির পরে আপনি রিটেনের জন্য আরো 4-5 মাস সময় পাবেন। সো সময়ের উপর ডিপেন্ড করে এই প্রিপারেশন গুলো চেঞ্জ হয়। আপনি যদি 6-7 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করে থাকেন এবং তখন যদি রিটেনের প্রিপারেশন নিয়ে থাকেন, আমি বলবো ভেরি গুড, এটা অবশ্যই খুব ভালো।
রিটেনের কিছু টপিক আগেই কভার করে রাখা ভালো, এক্ষেত্রে প্রিলিতে একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু এই 1.5 মাস আগে বা 50-60 দিন আগে শুধুমাত্র প্রিলিকে ফোকাস করে আগানো উচিত। যদি আপনি এতদিন ধরে রিটেনের প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে ওইটাকে স্টপ করে শুধু প্রিলিটাকে আগান। যখন আবার প্রিলি হয়ে যাবে দেন আবার রিটেনের জন্য পড়বেন। বাট এই মুহূর্তে যদি বলি, এটার একটাই উত্তর যে শুধু প্রিলিকেই ফোকাস করা উচিত, কারণ আসলেই সময় বেশি দিন নাই। এই আর 2 মাস 2.5 মাস দেখবেন চোখের নিমিষেই চলে গেছে। আর ভাইয়া আমি লিখিত প্রিপারেশন বলতে ম্যাথ লিখিত আকারে করেছি, আর ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি, আর বিজ্ঞান পড়েছি আর কি। এই তিনটার উপরে আমি লিখিত প্রিপারেশন নিয়েছি, বাকিগুলো এখনো নেইনি। তাহলে এগুলো এখন মানে ট্রান্সলেশন তো প্রিলিতে সরাসরি কাজে লাগে না, ছোট ছোট ট্রান্সলেশন কাজে লাগে। বা ম্যাথ যেটা লিখে করেছেন সেটা ছোট মানে কত শর্টে করা যায় সেটা চেষ্টা করেন, মানে ফুললি প্রিলি ফোকাস হওয়ার চেষ্টা করবেন আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নমস্কার আপু। প্রিয়ন্তী হালদার, প্রিয়ন্তী হাওলাদার, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। হ্যাঁ নমস্কার স্যার, ভালো। আমি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে বলতেছি। আমি আজকে ভর্তি হয়েছি এই যে উত্তরণের এই থেকে। তো আমি এই যে বইগুলো কালেক্ট করব, আমাদের তো গলাচিপাতে কোনো নাই, আর পটুয়াখালী মনে হয় যে ব্রাঞ্চ আছে আপনাদের। আমি কি ওখানে যে কি শো করতে হবে, তাদের কাছে ফোন দিতে হবে নাকি তাদের কাছে সরাসরি যেতে হবে, এরকম কোনো কিছু আমি জানার জন্য। এখানে বলি আপনাকে, আপু, এখানে দেখেন মামুন আমি একটু হ্যাঁ হ্যাঁ জি sure ভাইয়া। আপু, আপনি একটা কাজ করতে পারেন, যদি বরিশাল ব্রাঞ্চে থেকে বই নিতে পারবেন, আর আমাদের পটুয়াখালীর যে ব্রাঞ্চ ইয়াতে আছে ওর নাম হলো রাসেল, নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বারে কল করলেও হয়তো ও যেদিন বরিশাল আসবে আপনার জন্য বই নিয়ে আপনার পৌঁছায় দিবে। হয়তো আপনি ওই পটুয়াখালী সদরে আইসা একটু বইটা সংগ্রহ করতে হবে, এই আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পটুয়াখালী সদর গিয়ে নিয়ে আসবো, কিন্তু আমার ওইখানে গিয়ে তাদের কাছে কিছু কি শো করতে হবে, এরকম কোনো ডকুমেন্ট তাদের কাছে দিতে হবে যে আপনি ভর্তি হয়েছেন এই জাস্ট আপনার ওই যে রোল নাম্বার বা আপনি অনলাইনে যে আপনার ভর্তির যে কনফার্মেশনটা পাইছেন সেটা শো করলে হবে, আর আচ্ছা ঠিক বাকিটা আছে। আমরা অনলাইন থেকে নামাই নিতে পারবো। যে তাহলে আমি কতদিনের ভিতরে পাবো? যদি আজকে রাত্রে তাদের কাছে ফোন দিই তাহলে কতদিনের ভিতরে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ জি, আপনি একটু কথা বলেন, কথা বলে যে ভর্তি কমপ্লিট হয়ে গেছে তাহলে সে ওই, ইয়া থেকে বরিশাল থেকে নিয়ে আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি বরিশাল থেকে নিয়ে বরিশাল থেকে মানে গেলে তো একদম সঙ্গে সঙ্গে আপনি যখন যাবেন তখনই পাবেন ব্রাঞ্চে। ও ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো বরিশাল বা পটুয়াখালী থেকে নেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে নিলে ভালো হয়। তারপরে যদি আপনার বেশি প্রবলেম মনে করেন তাহলে হয়তো একটু পটুয়াখালী থেকে নিলে না, একটু সময় লাগবে, সমস্যা ভাইয়া কি, আসে নিয়ে। করোনার জন্য তো মানে আমরা তো পটুয়াখালী থেকে অনেক ভিতরে, প্রায় 1 ঘন্টা পথ ভিতরে, এই জন্য বেশি না সমস্যা। সমস্যা না, আমি তো বললামই যে আপনার পটুয়াখালীতে নিতে হলে একটু 4-5 দিন ওয়েট করতে হবে, ভাইয়াকে বললে ভাইয়া নিয়ে আপনাকে কল দিবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সালাম। আমি ফোন। সবাইকে ধন্যবাদ। শারমিন সুলতানা, শারমিন ভাইয়া, আমি আজিমপুর থেকে হলো বইটা সংগ্রহ করতে পারবো, এখন কালকে কি নিতে পারবো? আপনার হ্যালো, কথা আসেনি, আবার একটু বলবেন প্লিজ। বললাম বইগুলো জি ভাইয়া, আপনি আমি আপনি আজিমপুর আজিমপুর ব্রাঞ্চে থেকে কল দেন, সংগ্রহ কল করতে দিলে পারবো, আপনাকে এখন বই কালকে দেওয়ার কি ব্যবস্থা নিতে করে পারবো দিবে। আমি? নিতে পারবেন আপু, নিতে পারবেন। আপনি আজিমপুরের নাম্বারের একটু কল দেন, আজিমপুরের নাম্বার হলো 725। আচ্ছা ঠিক আছে, আরেকটু কোশ্চেন আছে ভাইয়া। আম, আহ, আমি তো আগেও প্রিলি দিয়েছি তো, আপনাদের বই কি ফলো করতে হবে, যে হলো ক্রাশ ক্রাশ কোর্সটা যেটা করছি ওটার জন্য, নাকি আগের বইগুলো থেকে ফলো করা যাবে? আপনি অবশ্যই যে কোনো বই ফলো করতে পারবেন। আপনি যদি আগে কোনো বিশেষ বই পড়ে থাকেন অবশ্যই সেটা আপনার জন্য বেশি পরিচিত, আপনি এটা ফলো করবেন। বাট আমাদের বইগুলো একটু দেখতে পারেন, আমাদের বইটাও যথেষ্ট গোছানো ভাবে তৈরি করা। তো আশা করছি যে আমাদের বই থেকে আপনি অনেক উপকৃত হবেন। আচ্ছা, মামুন ভাইয়া, কিছু কমন প্রশ্ন আছে ইয়াতে, আপনি এগুলো একটু দেখে দেখে যদি কয়েকটা উত্তর দিয়ে দিতে পারেন, সার্ভিস রিলেটেড হ্যাঁ কিছু শিওর প্রশ্ন ভাইয়া, আছে। হ্যাঁ শিওর ভাইয়া। আহ, এখানে বেশ কয়েকজন ইয়ে করেছেন যে প্রিলি অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলা কারা নিবেন।
হ্যাঁ, যারা এই কোর্সগুলোর ক্লাস নিচ্ছে, যে ভাইয়ারা বিসিএস ক্যাডার যারা আছেন আমাদের সাথে যে টিচার হিসাবে, তারা অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো নেবেন। এবং জানতে চেয়েছেন যে এই ক্লাসগুলো কয়টায় শুরু হবে, 7:30টায় শুরু হবে এবং 14 তারিখ থেকে এটার ফ্রি ক্লাস শুরু হবে এবং নেক্সট মাসের 3 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু হবে। অ্যাডভান্স কোর্স যেটা, যারা সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে আছেন, অনার্স সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার। মনু ভাইয়া একটু ছোট করে ইন্টারাপ্ট করি 30 সেকেন্ড। একজন হ্যাঁ, ফেসবুকে একটা প্রশ্ন করেছেন যে 41তম মধ্যে উত্তরণের সাফল্য কেমন। তো আমরা কিছুদিন আগে একটা ওই গুগল ডক শেয়ার করেছিলাম সবার সাথে, তো এটা এখনো রেসপন্স আসছে। আমি প্রথম দিনই রেসপন্স দেখেছিলাম প্রায় 212 জনের ফার্স্ট ডেতে। ওই 212 জনের পরে তো এখন এটা 1000-এর উপরে চলে গেছে, আমি পরেরটা দেখতে পারিনি। ওই 212 জনের মধ্যে 33 জন ছাড়া বাকি সবাই সিলেক্টেড। আর এখন হয়তো বা 1000-এর উপরে চলে গেছে। আমরা এটা একটা গ্রাফ তৈরি করতেছি, গ্রাফ তৈরি করে হয়তো বা জানাবো। সাকসেস রেট অনেক বেশি। হ্যাঁ ভাইয়া প্লিজ আপনার জন্য মামুন ভাইয়া। মামুন ভাইয়া আপনি উত্তর দিতে পারেন। ভাইয়া একজন একটা কোশ্চেন করেছে, উত্তরণে ক্লাস করার পরেও যদি কোনো বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে উপায় কি? এই বিষয়ে যদি ওনাকে কিছু বলতেন। ক্লাসগুলো আপনি একাধিকবার দেখতে পারবেন, এটা হলো একটা অপশন। পরবর্তীতে ক্লাস যখন হবে তখন আপনি প্রশ্নগুলো করতে পারবেন, এটা আরেকটা অপশন। অথবা হেল্পলাইনে আপনি প্রশ্নটা জানাতে পারবেন, এটা আরেকটা অপশন। এরকম একাধিক অপশন কিন্তু আমাদের আছে। ধন্যবাদ। আর ফেসবুকে আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে যদি প্রিলি পেছানোর সম্ভাবনা আসলে নাই বললেই চলে। আর 50টা ক্লাসে আসলে সবগুলা টপিক আমরা এমন ভাবে অ্যাড করেছি, ইনশাল্লাহ 50টা ক্লাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হবে। একজন জিজ্ঞাসা করেছেন শুধু ম্যাথ কোর্স করা হবে কিনা। না ভাই, আমাদের কোনো মানে আলাদাভাবে কোনো সাবজেক্টের উপরে কোনো কোর্স করা হয় না। আমাদের পুরো কোর্সটা, আপনি যখন ভর্তি হবেন পুরো কোর্স সবগুলা সাবজেক্টে আপনাকে করতে হবে। ঠিক আছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা সেমিনারটা শেষ করে দিব। আর আপনাদেরকে আমি যেটা আমার পক্ষ থেকে বলতে যাচ্ছি বা উত্তরণের পক্ষ থেকে বলতে যাচ্ছি যে একটা সহ প্রতিষ্ঠান হিসেবে উত্তরণ সবসময় বিশ্বাস করে যে একটা গোছানো প্রস্তুতির মাধ্যমে আপনি যে কোনো বাধা সহজেই অতিক্রম করতে পারবেন। এবং আপনি যখনই উদ্ভাস উন্মেষের বিভিন্ন পোস্টার দেখবেন, সবসময় দেখবেন যে চেষ্টা করা হয় আপনাকে একটু পজিটিভ এনার্জি দেওয়ার জন্য। এবং এই পজিটিভ এনার্জি আসলে আপনার জীবন অনেক কাজে লাগবে। আপনি সামাজিকভাবে যখন বসবাস করবেন, আপনার আশেপাশে যে মানুষজনগুলো থাকবে, এখানে আপনি একটা বড় পোর্শন দেখবেন যারা নেগেটিভিটি সম্পর্কে একটু বেশি বলে। এবং মানুষের জীবনে যে সবসময় নেগেটিভ মানে পজিটিভ ঘটনা ঘটে তাও না, আমরা প্রায় দেখেছি নেগেটিভ ঘটনাগুলো ঘটে। তো আপনি নেগেটিভ ঘটনাগুলো থেকে যদি অনুপ্রাণিত হন, আপনার জীবনটা একটু কষ্টসাধ্য হবে। আর নেগেটিভ ঘটনা ঘটার পরেও যদি আপনি একটু পজিটিভ এনার্জিতে এনার্জাইজড হন, তাহলে আপনার ওই কষ্টটা লাঘব করতে একটু সুবিধা হবে। আমরা সরাসরি আপনার হয়তো বা কোনো কষ্ট লাঘব করতে পারবো না বা আপনার কিছু করে দিতে পারবো না, সবকিছুই আপনাকে করে এগোতে হবে এবং আলটিমেটলি সাফল্যটা আপনার কাছেই আসবে। এর মাঝখানে যাত্রাতে আমরা হয়তো বা কিছুটা সাহায্য করতে পারি, যে সাহায্যটা হয়তো বা ক্লাসের মাধ্যমে হতে পারে, পরীক্ষার মাধ্যমে হতে পারে, অথবা শুধুমাত্র আপনাকে কিছু ডেটা দেখিয়ে হতে পারে, আপনার সাথে একটু কথা বলে হতে পারে, অথবা আপনার সমস্যাটা শুধু শুনেও কিন্তু অনেক সহযোগিতা করা যায়। তো এই মনোভাসনা থেকে আমরা ভেবেছি যে একটা গোছানো প্রস্তুতি বা একটা গোছানো সিলেবাস আপনাদের সামনে তুলে ধরার, যেটা আপনার প্রস্তুতি নিতে আপনাকে সাগরের থেকে একটা নদীতে নিয়ে আসবে। সাধারণত শুরুতেই বিসিএস এর সম্পর্কে যেটা সমস্যা হয়, যেটা এত ভাস্ট একটা সিলেবাস এবং এটা ডাইভার্সিটি এত বেশি, এটাকে সহজে বুঝতে পারাটা অনেকটা, ওই সহজে বুঝতে পারার একটা ছোট্ট টেকনিক আমরা তৈরি করেছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করছি এবং আমরা আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আর সর্বশেষে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশের সিভিল সার্ভিস অনেকগুলো জবের মধ্যে একটা জব। জীবন তার থেকে অনেক অনেক বড়। আপনার জীবনের মধ্যে বিসিএস বা সিভিল সার্ভিস ছোট্ট একটা অংশ, এটাকেই জীবন মনে করবেন না। আর যদি কোনো স্বপ্ন থাকে, এই সার্ভিসের সাথে রিলেটেড কোনো অনুপ্রেরণা থাকে, কোনো গল্প থাকে, কোনো আদর্শ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করবেন। আর শেষে মনে রাখবেন যে মানে সর্বশক্তিমান আল্লাহ বা সৃষ্টিকর্তা ভগবান, যে নামেই ডাকি না কেন ওনাকে, উনি কিন্তু আপনার জীবনটা সবচেয়ে ভালো বুঝেন এবং আপনার জন্য সবচেয়ে
ভালো পরিকল্পনাকর্তা কিন্তু উনি। তো উনি যেভাবে চিন্তা করবেন ওভাবেই যাবেন। মানুষের পক্ষ থেকে শুধু চেষ্টা করা সম্ভব, আপনি সেই চেষ্টাটা করে যাবেন। আপনার চেষ্টা যদি পরিপূর্ণ হয়, আমি আশা করছি বা আমরা সবাই আশা করছি আপনার স্বপ্নটা সত্যি হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সরকারের যে মেনে চলবেন। এই পরিস্থিতিতে সুস্থ থাকা, নিজের পরিবারকে ভালো রাখা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ ভাইয়াকে। আমি আর দুই একটা কথা বলেই শেষ করে দিব। সেটা হচ্ছে যে একজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন যে ক্লাস এবং ভিডিও রেকর্ড গুলা কতদিন থাকবে। মানে ক্লাস পিডিএফ এবং ভিডিও রেকর্ড গুলা আপনাদের যতদিন পরীক্ষা না হবে, 43 পিলি পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনাদের প্রোফাইলে এই ভিডিও ক্লাসগুলা থাকবে এবং পিডিএফটা থেকে যাবে। আর তাহলে আজকে এ পর্যন্তই। আর যারা এখনো ভর্তি হন নাই, সীমিত ছাড়ে ভর্তি চলছে। তো 8,000 টাকা পেমেন্ট, 7,000 টাকা এখন। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান এবং আগামী পরশুদিন থেকে 10 তারিখ থেকে 7:30 থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রথম দিনই হচ্ছে বাংলা ক্লাস। তো সবাই আশা করি জয়েন করবেন, ভর্তি হয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।